কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয়? আমি তোর ভার্সিটির ম্যাম, আর আমি তোর থেকে কত বছরের সিনিয়র তা কি তুই জানিস? শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। স্বামীর অধিকার ফলাতে আসবে না, তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ম্যামের প্রতিটা কথাই বুকে তীরের মতো লাগলো। ভাবিনি নতুন বইয়ের মুখে এমন কথা শুনতে হবে। খুব কষ্ট হচ্ছে, চোখ তার নোনা পানি ঝরাতে চাচ্ছে। আমি অন্য পাশে শুয়ে চোখের জল ঝরাচ্ছি। খুব কষ্ট হচ্ছে আমার। কেন আমার সাথে এমন হলো? এই খবরদার, একদম কাছে আসবে না কিন্তু। কোথায় যাবে সুন্দরী? একদম কাছে আসবে না, ভালো হবে না কিন্তু। দেখ, কে ফোন দিল আবার এমন সময়? চুমু খেতেও দিল না। শালা মেজাজটা কেমনি খারাপ হয় আপনারাই বলুন। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। ফোন দিবি না হয় একটু পরেই দে। বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে রে? ঘুমে ডিস্টার্ব দেয়? কি বে হালা, এখনো ঘুমাস? রাখ শালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়। এত সুন্দর স্বপ্নটা দেখতে দিলি না। রেগে গিয়ে ফোনটা রেখে নাক ডেকে আবারও ঘুমালাম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠলো। ঘুম ঘুম চোখে রিসিভ করলাম, কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই ঘুমের সময় আবার কেউ ফোন দিলে মাথায় রক্ত উঠে যায়, আর এমন রিসিভও হচ্ছে না। মাথাটা আরও গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখি 12টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেটা বাজছে। 12টা যেহেতু বেজে গেছে, তাই না ঘুমিয়ে এক লাফে উঠে পড়লাম। উঠে একটু ছাদে গেলাম। এবার চলুন পরিচয় পর্বটা দিয়ে নেই। আমি জাহিদ চৌধুরী, এবার অনার্স সেকেন্ড ইয়ারে। ছাত্র হিসেবে ভালোই, ক্লাসে ঠিকমতো পড়াশোনায় না গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করি। আমাদের পরিবারটা মধ্যবিত্ত। বাবার ছোট একটা বিজনেস আছে, সেটা আব্বু আর ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি আমাকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। আমিও নিজের বড় বোনের মতোই ভালোবাসি ভাবিকে। আর যে তখন ফোন দিয়েছিল সে আমার শালা, থুক্কু বন্ধু মেহেদি। স্কুল লাইফ থেকেই ওর সাথে পড়াশোনা করি, এখন এই ভার্সিটি পর্যন্ত এসেছি। যদিও আমরা মোট 4 বন্ধু, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে মেহেদি বেশ কাছের, যাকে বলে জানি জিগার দোস্ত। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। যাই এবার গোসল করে নামাজ পড়তে। গোসল শেষ করে নামাজ পড়ে এসে বাসায় এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম। মায়ের বান্ধবীর বাসায় যাব, কিন্তু চিনি না তো ঠিকানা। তাই ভাইয়াকে ফোন দিলাম। 3বার রিং হতেই রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনে লোকেশন অন করো। আমি তো চিনি না, সেই ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর লোকেশন অনুযায়ী বাইক চালাতে লাগলাম। প্রায় 20 মিনিট পর লোকেশন অনুযায়ী চলে আসলাম। আমি এসে বেশ খানিকটা অবাক হলাম। এটা বিয়েবাড়ি নাকি মরা বাড়ি? কোনো শব্দ নেই। আস্তে করে ভিতরে গেলাম। সবার চেহারায় কেমন যেন একটা চাপ পড়ে আছে। সবাই মন খারাপ করে আছে, কিন্তু বুঝতে পারছি না কি হয়েছে। তাই তাদের কাছে গেলাম। এক কোণায় ভাইয়া, ভাবি, আব্বু আম্মু ওরা সবাই বসে আছে। আমিও তাদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, এটা বিয়েবাড়ি নাকি মরা বাড়ি? সবার মুখ এমন হয়েছে কেন? আম্মু আর কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমি বুঝলাম না। ভাইয়াকে বললাম, কি হয়েছে? বড় নাকি একটা মেয়েকে ভালোবাসতো, তাই তার সাথে পালিয়ে গিয়েছে। ও, কি দুঃখ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটার হলো কই। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো, তাহলে আমি আর এখানে আসতামই না। বিয়ে যখন হবেই না তখন আমি চলে যাই। তখনই পেছন থেকে মা বলল, বিয়ে হবে। ভালো তো, তা বর কি ফিরে এসেছে? মা মাথা নাড়িয়ে না বলল, তাহলে কার সাথে বিয়ে হবে? তোর সাথে। আমি তো 11,000 ভোল্টের শখ খেলাম। আব্বু ভাইয়া ভাবি তো মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মা, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। মা, আমি বিয়ে করবো না। তোকে করতেই হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে, আর মেয়েটাকে সবাই নানা কথা বলবে। তাই বলে তুমি আমাকে বলির পাঠা বানাবে? মা, আমি বিয়ে করবো না। ভাইয়া ভাবি আব্বু তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না, তোর তো এখন নাক টিপ দিলেই দুধ বের হয়। আব্বু তুমিও। ভাইয়া ভাবি তোমরা কিছু বলো। বিয়ে করে নাও, তাহলে আমিও একটা গল্প করার সাথী পাবো। আমিও তোর ভাবির সাথে সহমত, বিয়েটা করে নে। তোমরা সবাই হিটলার। আমার মতো পিচ্চি পোলারের সাথে এটা করতে পারলে? এই নে, এগুলো পরে আয়। মা প্লিজ। চুপ করে এগুলো পরে আয় তাড়াতাড়ি। এখন আমি বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। ভেতরে যেতে ইচ্ছে করছে না। কি হতে কি হয়ে গেল? কেন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম? রুমে পায়চারি করছি। বাহিরে কেন? ভিতরে না গিয়ে বাহিরে ভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি। যাও বলছি ভিতরে। এরপর ভাবি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিল। বিড়ালটা ভালো করে মারিও কিন্তু দেবর মশাই। দূর, আমি মরছি আমার জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতেছে। আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আমার ভিতর তো শুকে কাঠ হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ভেতরে এসে দেখলাম মেয়েটা বসে আছে। এখন পর্যন্ত দেখিনি কেমন দেখতে, দেখা তো দূরের কথা, শালা আমি আমার বইয়ের নামও জানি না। কি কপাল, ভাবলাম এসে সালাম করবে, কিন্তু তা না করে ঠায় বসেই থাকলো। আমি সামনে যেতে মেয়েটা ঘুমটা সরিয়ে দিল। মেয়েটাকে দেখা মাত্রই আমি তো 11,000 ভোল্টে শক খেলাম। আপনি ম্যাম, আপনি? তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। স্বামীর অধিকার ফলাতে আসবে না, তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তিনি মানে ম্যামের প্রতি কথাটা, তিনি মানে ম্যামের প্রতিটা কথাই বুকে তীরের মতো লাগলো। ভাবিনি নতুন বইয়ের মুখে এমন কথা শুনতে হবে। খুব কষ্ট হচ্ছে, চোখ তার নোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে আটকে রাখলাম। মুখের কোণে ছোট্ট একটা হাসি দিয়ে বললাম, আমি তো অধিকার ঠিকই আদায় করে নেব। তুমি এভাবে হাসতেছো কেন? বলে এগিয়ে যেতে লাগলাম। আমি কিন্তু চিৎকার করব। আজ আপনার চিৎকার কেউই শুনবে না। আমি এগিয়ে যেতে লাগলাম, আর তিথি পিছনে হাঁটতে লাগলো। এমন সময় বিছানা এসে পড়ে যায়। আমি তিথির উপরে ঝুঁকে পড়ি, একদম কাছে যাই। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। তিথি ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। আমি তিথির মুখের দিকে চেয়ে আছি। কতই সুন্দর না লাগছে ম্যামকে, মন চাচ্ছে সারা জীবন আগলে রাখি। যত দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছি। আর দেরি না করে একটা কাঁথার একটা বালিশ নিয়ে সরে গেলাম। এতক্ষণ হয়ে গেল আমি কিছু করছি না বলে তিথি ম্যাম চোখ খুলে দেখে আমি নেই। সেজন্য শোয়া থেকে উঠে বসলো। দেখলো যে আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি। তিথি ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও শুয়ে পড়লো। আচ্ছা, আমি কি এটা ঠিক করছি কি জানি? আমি অন্য পাশে শুয়ে চোখের জল ঝরাচ্ছি। খুব কষ্ট হচ্ছে আমার, কেন আমার সাথে এমন হলো। চলুন আপনাদেরকে একটু ঘটনাটা শুনে নিয়ে আসি ফ্ল্যাশব্যাক থেকে, তা নাহলে আপনারা কিছুই বুঝবেন না। কি রে, এই কয়দিন ভার্সিটিতে আসিসনি যে? একটু মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি রসের হাড়ি খেতে। তা তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো আছি, আর তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানিস, আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বললো যে কি দেখেছি। আমি একটা মেয়েকে স্বপ্নে দেখেছি, যেন একটা পরী, কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপসরী ভুল করে দুনিয়াতে চলে এসছে। কিন্তু দুঃখের বিষয়ে তার মুখটা ভালো করে দেখতেই পারিনি। আমার কথা শুনে সবাই হাহা করে হাসতে লাগলো। এই একদম হাসবি না, না হলে ভালো হবে না কিন্তু। তুই সারাদিন শুধু স্বপ্নই দেখে যেতে পারবি, কিন্তু একটা প্রেম করতে পারবি না। পারবো, সময় হোক। এরকম মেয়ে পেলে প্রেম করবই। তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় আসবে না। আর এরকম মেয়েও পাবি না বলে সবাই আবারও হাসতে লাগলো। ভাই, স্বপ্ন স্বপ্নই হয়, এমন মেয়ে কখনো পাবি না। আর স্বপ্ন যদি সত্যি হতো, তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম সেটা আল্লাহ ভালো জানে। কথা শুনে আবারও সবাই হাহা করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল, তাই পিছন করে যেই হাঁটতে যাব তখনই কার ওপর যেন পড়ে গেলাম। কি নরম! আমি মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর, যেন আকাশের পরী। মেয়েটা আমাকে ধাক্কাতেই সরিয়ে দিল। এরপর মেয়েটা উঠলো, সাথে আমি উঠলাম। ওটার সাথে সাথেই ঠাস ঠাস করে দুইটা ভালোবাসার ছোঁয়া পেলাম, না ইয়ে মানে থাপ্পড় খেলাম। বেয়াদব ছেলে, তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? মেয়েদের দেখলেই মেয়েদের ওপর পড়ে যেতে ইচ্ছে করে নাকি? কে কার কথা শোনে? আমি তো পরী দেখতে ব্যস্ত। বেয়াদব! আবারও। এরপর মেয়েটা চলে গেল। আমি তাকিয়ে আছি, কোনো দিকে খেয়াল নেই। থাকবে বা কি করে, আমি তো পরী দেখতে ব্যস্ত। মনে মনে সিদ্ধান্ত নিলাম, একে আমি আমার জীবনের সাথী বানাবো। বলছি আর মিটি মিটি হাসছি। কে জোরে একটা ধাক্কা দেওয়ার ফলে বাস্তবে ফিরে আসলাম। কি হয়েছে, এভাবে ধাক্কা দিছিস কেন? যাক, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভেবেছিলাম তুই পটল তুলে নিয়েছিস। তুললে তো ভালোই হতো, ফ্রি ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। মেয়েটা কে রে? প্রথম দেখাতে মেয়েটা প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। শালা, তুই আর মেয়ে খুঁজে পেলি না? কেন, কি সমস্যা? এটা আমাদের নতুন ম্যাম। কি? এস রে বেচারা, প্রেম করার আগেই ছাকা খেয়ে গেল। এই একদম হাসবি না, দেখবি এই ম্যামকে আমি একদিন বিয়ে করব। মেহেদি বলল, তুই জীবনেও বউ পাবি না শালা। বলেই সবাই হাসতে লাগলো। ওদের হাসি দেখে মন চাচ্ছে কুত্তা কুত্তি ঘেউ ঘেউ করছে, তাই রাগ করে ক্লাসরুমে চলে এলাম। একা একাই বসে আছি। কিছুক্ষণ পর ওরা আসলো, আমাকে দেখে আরো সবাই হাসছে। দাঁড়া, তোদের হাসি বন্ধ করার ব্যবস্থা করছি। ফোন বের করেই দিলাম জিএফ আর বিএফ এর কাছে ফোন। সবার নামে আচ্ছা মতো একটু হালকার উপরে ঝাপসা গুণগান গাইলাম। তুই এটা কি করলি জাহিদ? হ্যাঁ, আরো হাসবি? সবার ফোন বাজতে লাগলো। ভাই, তোরে নিয়ে আর এমন ভাবে হাসাহাসি করবো না। তুই সব কিছু ঠিক করে দে। সত্যি তো? 3 সত্যি, আর তোকে নিয়ে হাসাহাসি করব না।
ঠিক আছে, এখন সবাই ফোন রিসিভ কর, পরে বলে দেবো না। না, তুই এখনই বল। ওকে ঠিক আছে। আবারও সবার জিএফ বিহেভকে সব কিছু বলে ঠিকঠাক করে দিলাম। শালা, তুই আমাদের বন্ধু না শত্রু? অত কিছু বুঝি না, এখন তোরা আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াবি। কেন? তোদের সম্পর্ক ঠিক করে দিলাম তাই। এ না, বল হ্যাঁ, না হলে বুঝতেই পারছিস। ওকে চল। তুই আমাদের বন্ধু না শত্রু? সেটা বড় কথা নয়, এখন খাওয়াবি এটাই বড় কথা। যখনই উঠে বাইরে যেতে ধরবো তখনই ক্রাশ মানে ম্যাম ক্লাসে এলো। এই তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ? ক্যান্টিনে ম্যাম। সকালে খেয়ে আসো নাই? এসেছি, তবে তবে কি? এই যে জাহিদের জন্য ম্যাম। কে সে দেখি? এরপর মেহিদি আমার দিকে ইশারা করে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে দেখছি ম্যাম আমাকে দেখে ওর আগে মুখ লাল করে নিয়েছে। এত করে ম্যামের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে। ও যা লাগছে না, ইচ্ছে করছে একটা কিস দিয়ে আসি। আপনার আবার আমাকে লুচ্চা মনে করেন না, আমি কিন্তু মোটেও এমন না। তারপর ম্যাম সবাইকে ধমকিয়ে বসতে বলল। সবাই বসে পড়লাম। ম্যাম পড়াতে লাগলেন আর আমি ম্যামকে দেখতে লাগলাম। কি পড়াচ্ছেন কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ম্যাম লক্ষ্য করলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি। এতে ম্যাম যে বিরক্ত হচ্ছি সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে। ম্যাম আর সহ্য করতে না পেরে আমার সামনে এসে দাঁড়ালেন। এটা কি হচ্ছে? কোথায় ম্যাম? ক্লাসে সবাই আমার দিকে তাকালো। তুমি আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? আজব তো, আমি আপনার দিকে না, আমি তো পড়ি দেখতে ব্যস্ত ছিলাম। আমার কথা শুনে ক্লাসে সবাই হেসে উঠল। এতে করে ম্যাম আরও রেগে গেলেন। সবাই স্টপ! ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস চুপ হয়ে গেল। ম্যাম ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, এটা ক্লাস, মজা বা ঠাট্টা করার জায়গা না। আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। গালে টনটন ব্যথা অনুভব করলাম। এবারে থাপ্পড়টা জোরে লেগেছে। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় এমন সময় আসতে দেখে আম্মু আর ভাবি বলল, কি রে, এখন চলে আসলি যে? ভালো লাগছিল না তাই। আচ্ছা যা তাহলে, রুমে ফ্রেশ হয়ে শুয়ে পড়। ঠিক আছে। যাক বাবা, গালে আঙ্গুলের ছাপ দেখতে পাইনি। রুমে চলে আসলাম। একটু পর ভাবি আসলো। তোমার গালে থাপ্পড়ে দাগ মনে হচ্ছে। কে মারলো আমার আদরের দেবরটাকে? মশা মারতে গিয়ে এমন হয়েছে। মিথ্যা কেন বলছো? ভাবি বলল যে সত্যিটা বলো, না হলে কিন্তু আম্মুকে বলে দেবো। ব্ল্যাকমেল করছে। বলছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম, তাই পুরস্কার হিসেবে ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? এমনিতেই জিজ্ঞাসা করলাম। ওকে, মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। তারপর দিলাম এক ঘুমেই দুপুর। উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবারও দিলাম ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আসলাম ঈশার নামাজের আগে। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম। তারপর একটা গল্প লিখে পোস্ট করে আবারও ঘুমিয়ে পড়লাম। এভাবে ম্যামকে দুদিন অনেক জ্বালাতন করলাম। এখন ম্যাম আমাকে দেখলেই রেগে যায়। ভাবছি আজ ম্যামকে সরি বলে দেবো। ভার্সিটি থেকে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর আমার ক্রাশ থুকু ম্যাম আসলো। আমি ম্যামের কাছে এগিয়ে গেলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। ম্যাম শুনেন, কিন্তু ম্যাম শুনলই না, হেঁটে চলে যাচ্ছে। আমি কি ম্যামের সামনে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়ালে কেন? ম্যাম সরি। কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। তুমি তো ঠিক কাজ করেছো। ভুল হয়ে গিয়েছে ম্যাম, সরি, আর এমন হবে না। ওকে মাফ করে দিলাম, এবার সামনে থেকে সরো। ম্যাম আপনি তো রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলেন আপনাকে সেই লাগে। তোমাকে না। হায় আবার রাগিয়ে দিলাম এক দৌড়ে বন্ধুদের কাছে। আমার এমন দৌড় দেখে ম্যাম একটু মুচকে আসলো। কি রে কুত্তা, তুই এভাবে দৌড়ে আসলি কেন? এমনিতেই। মিথ্যা বলিস কেন? আমরা মনে হয় দেখিনি কিছু। দেখলি তো বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধর, ক্ষমা করে দিচ্ছে। আবার আসছিস? দিব নাকি? সবাই একসাথে বলল না। এভাবেই সবসময় থাকবি। সবাই আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। ম্যামও ক্লাসে আসলো। আমি পড়াতে মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। ম্যাম আমার দিকে রাগি লোক নিয়ে তাকাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। ম্যামের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে কয়েকদিনে। ম্যাম মনে হয় আমাকে পছন্দ করে, এটা ম্যামের ব্যবহারে বুঝতে পারি। ভাবছি ম্যামকে প্রপোজ করব। তাই মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জীবনের প্রথম আজ কাউকে প্রপোজ করব। কি যে খুশি লাগছে। মনে মনে লাড্ডু ফুটছে। আর এক অজানা ভয়ও কাজ করছে। যদি ফিরিয়ে দেয়, দুর্বল দিলে দেবে, তবুও প্রপোজ করব। ভালোবাসি কথাটা না বলতে পারলে মাথা নষ্ট হয়ে যাবে আমার। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টের সামনে প্রপোজ করতে পারবো না। তাই ম্যামকে পার্কে আসতে বলছি। অবশ্য ম্যামের কারণও জানতে চেয়েছিল। আমি বলেছিলাম আসলেই জানতে পারবেন। ম্যাম আসতে চাচ্ছিলেন না। অনেক জোর জবরদস্তি করার পর রাজি হয়েছে। আমি আধ ঘন্টা ধরে পার্কে বসে অপেক্ষা করছি। দেখলাম ম্যাম আসছে। আমি নিজেকে প্রস্তুত করছি। একটু পর ম্যাম আমার সামনে আসলো। কি বলার জন্য আসতে বলেছো বলো? তোমার জন্য ক্লাস বাদ দিয়ে আসতে হলো।
বলছি। এই বলে ম্যামের সামনে পকেটে থাকা গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে সেই প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আমার মনের রাজ্যের রানী বানিয়েছি। ম্যাম, আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি। আমার কথাটা শেষ হতেই সাথে হাতেই 3.5 কিলো ওজনের হাটটা আমার 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজে আশেপাশের লোকজন আমাদের দিকে তাকালো। থাপ্পড় খেয়ে তো আমার মাথা ঝিমঝিম করছে। আমি মাথা নিচু করে নিলাম। ম্যাম বলতে লাগলো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তোর ভার্সিটির ম্যাম, আর আমি তোর থেকে কত বছরের সিনিয়র তা কি তুই জানিস? এই হলো আমার চেকা খাওয়ার কাহিনী। চলেন এবার বাস্তবে ফিরি। শালার কপালে ঝাঁটার বাড়ি। প্রথম ভালোবাসার কথা বললাম, সে রিজেক্ট করে দিল। ডিম লাইট জ্বলছে, আমার চোখ দিয়ে অজরে বৃষ্টির মতো পানি পড়ছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না, কিন্তু হাল ছাড়বো না। ম্যামের মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করবই করব। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কেউ সে ঘুম থেকে না ওঠালে আর ঘুমই ভাঙে না। সেই মানুষটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই তিথি ম্যামের ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় কী মায়াবী লাগছে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বই খুলে পড়তে বসলাম। এর মধ্যে ম্যাম উঠে পড়েছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে এলো। আমি শুধু আর চোখে দেখছি। এসে ডাইনিং টেবিলের সামনে এসেই চুল আঁচড়াচ্ছে। মনে হচ্ছে পিছন থেকে জোরে ধরে। আর ওর এলোমেলো কেশের মধ্যে নাক ডুবে ঘ্রাণ নেই, কিন্তু আমার তো সেই অধিকার নেই। তাই এগুলো শুধু স্বপ্নেই হয়ে থাকলো, জানি না পূরণ হবে কিনা। এর মধ্যে ভাবি দরজায় টোকা দিয়ে বলল, তোমরা খাবার খেতে আসো। হ্যাঁ ভাবে আসছি, তুমি যাও, আমরা আসছি। এরপর ভাবি চলে গেল। ম্যাম আপনি কি যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানে তো না। ম্যাম বললে এখানে নাম ধরে রাখবে, নাহলে বাসার সবাই কি ভাববে। আমি জানি কোথায় কি বলতে হবে। এখন চলেন। চলো। এরপর ম্যাম আর আমি একসাথে খাবার টেবিলে আসলাম। ভাবি খাবার এগিয়ে দিল আর আমার কানের কাছে এসে বলল, দেবরজি, রাতে ভালোভাবে বিড়াল মারতে পেরেছো তো? ভালো। খাওয়া তো শেষ করে বাসা থেকে বেরোতে যাবে, তখন আম্মু বলল, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কোথাও যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদেরকে নিতে আসবে। আসলে আসবে, ওনারা ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। এই তো আমার বাইরে যে ওর সাথে সম্পর্ক কি? ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যাম রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোর কি মনে হয় বৌমা একা যাবে? তোকেও সাথে যেতে হবে। এখন চুপচাপ ঘরে যা। আম্মু ঝাড়ি খেয়ে রুমে চলে আসলাম। এসে ফোন গোতাগুতি করতে লাগলাম। আমার পিছন পিছন ম্যামও আসলো। এসে আমার সামনে দাঁড়িয়ে দিল ঠাস করে একটা থাপড়। আমার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে ভেঙে গেল। আমার রাগ মাথায় উঠে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, মারলেন কেন? তুই আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলতেছিস কেন? বললে তাতে আপনার কি? আবার আমার মুখের উপর কথা? এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ম্যাম নিচে চলে গেল। আমি নিচে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে অন করলাম। দেখি অন হলো, কিন্তু ডিসপ্লে ফেটে গেছে। কাজ চালানো যাবে আপাতত। কিছু বললাম না, চুপচাপ সহ্যই করে নিলাম। মনে মনে বললাম, আমারও একদিন আসবে, সেদিন দেখাবো আমি কি জিনিস। বিকেলে শ্বশুরবাড়ির লোকজনের সাথে করে ম্যামের বাসায় গেলাম। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে আসলাম। সাথে আমার বন্ধুদেরও আসতে বললাম। সবাই মিলে আড্ডা দিচ্ছি, এমন সময় কিছু মেয়ে আমাদের সামনে আসলো। মেয়েগুলোর মধ্যে থেকে একটি মেয়ে বলল, আপনি তো অনেক সুন্দর, সাহিত্য বলতে পারেন? জি একটু একটু। মেয়েটা মনে হয় প্রথম বর্ষের। আপনার সাহিত্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার নাম তিয়াশা। আর আপনার নাম? আমার নাম জাহিদ চৌধুরী। ও হো, আমরা কি আপনাদের বন্ধু হতে পারি? তুমি তো আমাদের জুনিয়র। তাতে কি হয়েছে? বন্ধুদের মধ্যে আবার ছোট বড় কি আছে? বন্ধু তো বন্ধুই, তাই না? ওকে, আজ থেকে আমরা বন্ধু। তারপর তিশা সবার সাথে পরিচয় করে দিল। আচ্ছা ওকে। তিশা মেয়েটা চলে গেল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে কিউটের ডিব্বা। দোস্ত দেখ ম্যাম আসছে। তো আমি কি করব? আহারে বেচারা, তোর জন্য খুব কষ্ট হচ্ছে। প্রথমে কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। আহারে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে। সবাই হাসতে লাগলো। আমি শুধু ওদের হাসি দেখছি। আর গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট! আমার কষ্টে চোখ দিয়ে জল বের হতে যাচ্ছে, কিন্তু এখন শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হতে চাচ্ছে না। মনে মনে বললাম, কার সাথে বিয়ে হয়েছে? ম্যামের সাথে। সেটা তো তোরা কেউ জানিস না, জানলে হয়তো জমিন থেকে আকাশে গিয়ে পড়তি। থুক্কু, আকাশ থেকে জমিনে এসে পড়তি। সবাই হো হো করে এসে যাচ্ছে।
ম্যাম যখন আমার সামনে এলো তখন সবাই দাঁড়িয়ে সালাম দিল, শুধু আমি বাদে। আমি মাথা নিচু করে বসে আছি। ম্যাম আমাকে দেখে রাগীভাবে তাকাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আর তোমরা সবাই কেমন আছো? সবাই বলল আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো। আপনার শুক্রবারের দিন বিয়ে হলো, আর আজ ভার্সিটিতে এলেন যে? 2 দিন ছুটি নিয়েছিলাম তাই। ও, তো স্যারের সাথেই এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে অনেক ব্যস্ত তাই আসতে পারেনি। ও আচ্ছা। আচ্ছা, আমি এখন যাই। আর তোমরা ক্লাসে যাবে না? জি ম্যাম, যাব ক্লাসের সময় হলে। ওকে বাই, ক্লাসে দেখা হচ্ছে। এরপর ম্যাম চলে গেল। দোস্ত, তুই রিয়ার কথায় হা বলে দে। না থাক, আমি এমনিতেই ভালো আছি। ভাবছেন রিয়াটা আবার কে? রিয়া হচ্ছে আমার ক্লাসমেট, দেখতে বেশ সুন্দর, ক্রাশ খাওয়ার মতো। রিয়া সবসময় আমার সাথে লেগে থাকে। এখনো আসেনি তাই শান্তিতে বসে আছি। আমাকে একবার প্রপোজও করেছিল, কিন্তু আমি তাকে সাথে সাথে ফিরে দিয়েছিলাম। দোস্ত, ওই দেখ রিয়া আসতেছে, রিয়াকে আজকে হ্যাঁ বলে দে। দরকার নেই। একটু পর রিয়া আমাদের সামনে আসলো। হাই, সবাই কেমন আছো? ভালো। আর তুমি কেমন আছো? ভালো। তো কি ব্যাপার জাহিদ, তোমার মন খারাপ নাকি? কই কিছু হয়নি তো। বেচারা দেবদাস। জাহিদকে দেবদাস বলছো কেন? আমি চোখ রাঙিয়ে মেহেদির দিকে তাকালাম। না তেমন কিছু না, এমনিতেই বললাম আর কি। আচ্ছা যাই বলে হাঁটতে লাগলাম। তখনই রিয়া পিছন থেকে হাত ধরে বলল, কোথায় যাও? ক্লাসে। আর কোথায় যাব? ও, তাহলে আমাদেরকে সাথে করে নিয়ে যাও। কেন, তোমাদের কি পা নেই? ভাই, পা তো আসেই। তাহলে? কিছু না। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? সেই তখন থেকে মন খারাপ করে আসিস। কিছু না, এমনিতে ভালো লাগছে না। চলো, ক্লাসের সময় হয়ে গেল। চল। সবাই মিলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে আমি আর মেহেদি বসলাম শেষের দিকে। প্রথম ক্লাস শেষ হলো। এরপর ম্যামের ক্লাসের সময় হলো। ম্যাম ক্লাসে প্রবেশ করলো। সবাই সালাম দিল, ম্যামও উত্তর দিলেন। ক্লাস শুরু হয়ে গেল। আমার যে অভ্যাস, মানে পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। কি সুন্দর করে পড়াচ্ছে আমার বউটা। মন চাচ্ছে এভাবে সারাদিন তাকিয়ে থাকি। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে ম্যাম খুব বিরক্ত হচ্ছেন, আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। ভাই আর তাকিয়ে লাভ নাই, ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে। তুই তোর কাজ কর, আর আমাকে আমার কাজ করতে দে, আর লাভ ক্ষতি আমি বুঝবো। তুই যা খুশি কর। শালা লুচ্চা অন্যজনের বউয়ের দিকে নজর দেয়। তুই চুপ থাকবি নাকি তোর জিএফের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো? শালা তুই এটা ছাড়া আর কি পাবি? দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। কি হলো, দাঁড়াতে বললাম না? অতঃপর ম্যামের ঝাড়ি শুনে দুজনে উঠে পড়লাম। এটা ক্লাস না গল্প করার জায়গা? জি ম্যাম, ক্লাস। তাহলে গল্প করছিলে কেন? আসলে ম্যাম। আসলে কি? মানে ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যেন আর না দেখি, তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দিব। বসে গেলাম। ম্যাম পড়াতে লাগলো, আর আমি আমার কাজ চালিয়ে গেলাম। মানে ম্যামকে দেখা এক একে সব ক্লাস করতে লাগলো। ক্লাস শেষে আবার আড্ডা দিতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। কলিং বেল চাপ দিতেই ম্যাম এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে? আমি কোনো কথা না বলেই রুমের দিকে যেতে লাগলাম। সকালে না বলে কোথায় গিয়েছিলি? বন্ধুদের কাছে। আর কিছু না বলে রুমে চলে আসলাম। পিছন পিছন ম্যামও রুমে আসলো। এসে 2 গালে 2টা দিল ঠাস ঠাস করে বসিয়ে। আমি আবার কি করলাম? মারলেন কেন? এতক্ষণ কোথায় ছিলে? আর ভার্সিটিতে তো অনেক আগেই শেষ হয়ে গেছিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আরো 2টা দিল ঠাস ঠাস করে। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথা বলছিস না কেন? আর ওই রিয়ার সাথে কি? খুব ঘেঁষাঘেঁষি করে কথা বলছিলি। কিছু বললাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছি। আমিও থাপ্পড় মারতে পারতাম, কিন্তু কেন জানি মারতে পারছি না। মন সায় দিচ্ছে না। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছি, আর মনে ভাবছি ম্যাম আমার সাথে এমন করছে কেন? আমি তো তেমন কিছুই করিনি। এভাবে চলতে থাকলে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না। যে করে হোক ম্যামকে আমার বসে আনতেই হবে। হঠাৎ করে ধাক্কায় ভাবনা জগৎ থেকে বের হলাম। দেখি ভাবি দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভাবি বলো। সেই কখন থেকেই ডাকছি, এত আনমনে হয়ে কি ভাবছো? কিছু না তো ভাবি। তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো। বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছো তুমি। কই না তো। কি হয়েছে বলো তো? আমি জানি কিছু একটা তো হয়েছে। আরে না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কবে আসবে? আরে যা। ওরে আমার লজ্জাবতী ভাবে রে, বলো বলো। দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় গিয়েছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ও আচ্ছা, চলো এবার নিচে যাওয়া যাক। চলো। নিচে চলে এলাম। ম্যামকে দেখলাম কেমন রাগীভাবে তাকিয়ে আছে। তাতে আমার কি, নিচে এসে উঁচু করে নামাজ পড়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম।
ম্যামও আসলো, এসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করলো। তারপর আমার সামনে এসে বলল, এই নে তোর ফোন, আমার জন্য তোর ফোনটা ভেঙে গিয়েছে। আমি ফোনটার দিকে তাকালাম, দেখে বোঝা যাচ্ছে ফোনটা বেশ দামি। আমি নেব না, আব্বুর কাছ থেকে টাকা নিয়ে আগামীকাল কিনে নেব। তোকে নিতে বলছি না। ভয়ে ভয়ে নিলাম, না জানি আবার কি করে বসে। ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলাম। ফোনটা বেশ সুন্দরী। ফোন টিপা বাদ দিয়ে পড়তে বস। নতুন ফোন বলে কথা, একটু টিপি না। তোকে পড়তে বলছি না। সবসময় ভাবে ধমক দেন কেন? একটু ভালোবেসে বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি। আপনার এত ছোট মাথার উপর কেমন করে নাচবো? কথাটা শেষ না হতেই ঠাস করে আবারও মেরে দিল। তোকে পড়তে বসতে বলছি না। আপনার হাতটা কি নরম। তোকে তো। আমাকে কি? ম্যামের একেবারে কাছে গিয়ে বললাম কথাটা। তুই সরে দাঁড়া। আমাকে কি বলেন? দেখাচ্ছি। আবারও একটা ঠাস করে মেরে দিল। একটু সরে গিয়ে বললাম, আপনার আগে চেহারাটা না দেখতে বেশ সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দিই। তোর রোমান্টিকতা বের করছি। কথাটা বলেই আবারও থাপ্পড় মারতে এলো। এবার আমি হাত ধরে গড়িয়ে দিলাম। তারপর তার হাত দুটো ধরে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কানের কাছে ফিসফিস করে বললাম, ম্যাম বউ, এত রাগ ভালো না। জাহিদ, ছেড়ে দে বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। কিচ্ছু করতে পারবেন না। ম্যাম চুপ হয়ে গেল। ম্যামকে ছেড়ে দিলাম। তারপর টেবিলে গিয়ে পড়তে লাগলাম। একটু পর পিছনে তাকালাম ম্যাম কি করছে সেটা দেখার জন্য। দেখলাম বিছানায় বসে বসে কি যেন বলছে, হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। আমি একটা মুচকে হাসি দিলাম। ম্যামও তো মারছে, তাও কেন জানি ভালো লাগছে। আস্তে আস্তে ম্যামের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ম্যাম আমার গায়ের উপর দিল 1 বালতি পানি ঢেলে। শরীরে পানি পড়ায় মা গো বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। 7 ফুট হয়ে বৃষ্টি পড়ছে নাকি? তোর ন্যাকামি বন্ধ করবি? আমি ম্যামের দিকে একদিনে তাকিয়ে রইলাম। উঠবি নাকি আরেক বালতি পানি দিব? উঠছি। শালা কি কপাল, কোথায় বই চমুখে ঘুম ভাঙবে? তা না, পানির সাপটায় ঘুম ভাঙছে। তুই কি কিছু বললি? না, কই কিছু বলিনি তো। কিছু না বলেই তোর জন্য ভালো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি কেমন মেয়ে জন্ম দিয়েছো গো, একটুতে তেলে বেগুনো জ্বলে ওঠে। মনে মনে বললাম কথাটা। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না। উঠে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। তোর পড়ালেখা কেমন চলছে? আবু, আপনার ছেলে একটুও পড়াশোনা করে না, শুধু সারাদিন মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। আমি তো ম্যামের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। ম্যামের দিকে বড় কুসকে তাকালাম। যেখানে আমি মেয়েদের থেকে সবসময় 2 হাত দূরে গিয়ে চলাফেরা করি, সেখানে আমি দেখি মেয়েদের পিছনে ঘুরঘুর করি। কি মিথ্যা কথাটা নিয়ে বলছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। জাহিদ, বোমা যা বলছে তা কি সত্যি? নাউজুবিল্লাহ, তওবা তওবা। আব্বু, তোমাদের বোমা মিথ্যা কথা বলছে। না আব্বু, তোমার ছেলে মিথ্যা কথা বলছে। না আব্বু, তোমার বোমা মিথ্যা কথা বলছে। তিথি, জাহিদ কিন্তু মোটেও এমন ছেলে না। তুমি মিথ্যে কথা বলছো কেন? ভাবির কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। আমার সুইট ভাবি। আমাকে কেউ বিশ্বাস না করলেও আমার ভাবি আমাকে অনেক বিশ্বাস করে। হয়েছে, এইবার সবাই চুপ করে খেয়ে নাও। খেয়ে দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর ম্যাম আসলো। আমি ম্যামকে দেখে মিটিমিটি করে হাসছি। এভাবে হাসছিস কেন? না, এমনি। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? আমি ভয়ে ভয়ে বের হয়ে গেলাম। আল্লাহ, একখান বউ পেয়েছি, একেবারে কাঁচা ঝালমরিচ। ছাদে চলে আসলাম। একটু পর একটা গোলাপ নিয়ে নিচে চলে এলাম। এসে দরজায় টোকা দিতে ম্যাম দরজা খুলে দিল। আমি একটা মুচকে হাসিতে ভেতরে গেলাম। ম্যামকে ফুলটা এগিয়ে দিয়ে আবারও প্রপোজ করলাম। ম্যাম ফুলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি একটা মুচকে হাসি দিলাম। তোর প্রপোজের গোষ্ঠী কি নাই? আবারও একটা মুচকে হাসি দিলাম। তারপর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। একসাথে দুজনে নিচে নেমে এলাম। ওয়াও, দুজনকে বেশ ভালোই মানিয়েছে। ভাবে একটা মুচকে হাসি দিল। ম্যাম নীল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো সেরে রেখেছে, তাতে বেশ ভালোই লাগছে। কিন্তু শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে, এটা দেখে খারাপ লাগছে। আমার ভালো লাগা খারাপ লাগাতে ম্যামের তো কোনো কিছু যায় আসে না। তবু আমি রুমে গিয়ে চেঞ্জ করে অন্য কিছু পড়তে বলেছিলাম, কিন্তু শুনলো না। বাসার বাইরে চলে আসলাম। আমি বাইক বের করলাম। ম্যামকে উদ্দেশ্য করে বললাম, ম্যাম যাবেন? না, আমি গাড়িতে করে যাব। তাহলে আমিও সাথে আসি। না, তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হলো। বাইক নিয়ে চলে এলাম ভার্সিটিতে। এসে দিকে পাস কুত্তা করতে বসে আছে, সাথে তিশা ও আর কয়েকটা মেয়ে বসে আছে। কিরে, তোরা সবাই কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। আমি মেহেদির পাশে গিয়ে বসলাম। সবাই গল্পে মেতে উঠলাম। একটু পর আমার ম্যাম বউ গাড়ি নিয়ে ভার্সিটি আসলো। ম্যাম গাড়ি থেকে নামার পর মেহেদি বলে উঠলো, ভাই ম্যামকে দেখ, আজকে সেই লাগছে।
আমি মেহেদির মাথায় দিলাম একটা চাটি। শালা, পরের বইয়ের দিকে নজর দিস, লজ্জা লাগে না? নিজেই গতকাল তাকিয়েছিল, আবার আমাকে আসছে জ্ঞান দিতে। তুই তোর কাজ কর, না হলে বুঝতেই পারছিস। দেখ মাসুদ ভাই ম্যামের দিকে যাচ্ছে। তরিকুলের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। মাসুদ আর তার বন্ধুরা সবসময় মেয়েদের বিরক্ত করে। মাসুদ আমাদের এক ক্লাসের সিনিয়র, তার উপর ইউনিভার্সিটি সভাপতির ছেলে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। মাসুদ ম্যামের সামনে গিয়ে ম্যামকে উদ্দেশ্য করে তার এক বন্ধুকে বলল, দোস্ত দেখ, ম্যাডামকে আজ সেই সেক্সি লাগছে। মাসুদ ভদ্রভাবে কথা বলো। এরপর মাসুদ ম্যামের চুল হাতে নিয়ে নাকের কাছে নিয়ে এসে বলল, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করেন? এদিকে আমার তো মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ম্যাম রেগে গিয়ে মাসুদকে দিল 2টা থাপ্পড়। তোর বাবা মা তোকে ভদ্রতা শিখায়নি? তোর তো সাহস কম না? এখন যদি তোর শাড়ির আঁচল ধরে টান দিই তাহলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? মাসুদ ম্যামের শাড়ির আঁচলটি ধরে রেখেছে। ভার্সিটি সবাই দৃশ্য দেখছে। ম্যামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর বসে না থেকে গেলাম ওদের কাছে। রাগে তো দাঁত কটমট করছে আমার। কাছে গিয়ে মাসুদের কাছ থেকে টান দিয়ে আঁচলটা টেনে নিয়ে দিলাম এক লাথি। মাসুদ কিছুটা দূরে গিয়ে পড়ল। তখন মাসুদের বন্ধুরা আমার দিকে এগিয়ে আসলো, ওদেরকেও দিলাম দোলাই। মাসুদ উঠেই আমাকে মারতে আসলো, তখন দিলাম ওর জায়গা মতো একটা লাথি। মাসুদ চিৎকার দিয়ে উঠলো, এরপর জ্ঞানও হারিয়ে ফেললো। আমার তো মনে হয় ও কোনোদিন আর বাবাই হতে পারবে না। ম্যামের কাছে গিয়ে তাকেও দিলাম 2 গালে 2টা। ম্যাম আমার দিকে তাকালো। শাড়ি পরতে বারণ করলাম না? এখন তো ভালো লাগার কথা। তো কান্না করছেন কেন? মানুষকে তো শরীর দেখানোর খুব শখ, তাই না? তাহলে কান্না করছেন কেন? কান্না থামান, না হলে আরও 2টা দেবো। সবাই অনেক অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। আমি মেহেদিকে পকেট থেকে বাইকের চাবিটা ওর হাতে দিয়ে বাসায় বাইকটা পৌঁছে দিতে বললাম। তারপর ম্যামকে গাড়িতে বসে দিয়ে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে শপিং মলে আসলাম। ম্যামকে রেখে শপিং মলের ভিতরে গেলাম। গিয়ে 3টা বোরখা আর 3টা হিজাব কিনে গাড়ির কাছে আসলাম। এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আবার গাড়ি থেকে নামলাম। তারপর ম্যামকে বললাম, রুমে আসেন, আপনার শাড়ি পরা শখ মেটাচ্ছি, রুমে আসেন বলে এই শপিং ব্যাগগুলো নিয়ে চলে এলাম। ম্যামও পিছন পিছন এলো। কি রে, এই তো ভার্সিটিতে গেলি, আবার এখনই চলে আসলি? সাথে বৌমাও আছে, কি হয়েছে? আর তোকে বা এমন দেখাচ্ছে কেন? তখন খুব ভালো লাগছিল, তাই না? শুধু আমার দিকে তাকিয়ে আছে। আগামীকাল থেকে কোথাও গেলে বোরখার হিজাব পরে যাবেন। যদি আজকে আমি সেখানে না থাকতাম তাহলে কি হতো আপনার সেটা কি একবারে ভেবে দেখেছেন? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেড়ালে ছেলেরা তো বলবেই। তখন কতবার করে বারণ করলাম শাড়ি না পরতে। শাড়ি শাড়ি, এই শাড়ির ব্যবস্থা করছি বলে আলমারি থেকে সব শাড়ি বের করলাম। বের করে রুম থেকে নিচে নেমে আসতে লাগলাম। শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও, কে শুনে কার কথা? নিচে এসে শাড়িগুলো ফ্লোরে ছুড়ে দিয়ে রান্নাঘরে গেলাম ম্যাচ আনতে। আম্মু আর ভাবি শুধু সে দেখছে, কেউ কিছু বুঝতে পারছে না। ম্যাচ নিয়ে এসে আগুন ধরাতে যাব, তখন আম্মু আমার হাত ধরে নিল। কি হয়েছে আগে বলবি তো? আর শাড়িতেই বা আগুন দিয়েছিস কেন? কি হয়নি সেটা বলো। কি হয়েছে সেটা তো বলবে। তিথি চুপ করে আছে। তোমার বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা আমি দেখছি, তুই রুমে যা, শাড়িতে আগুন দিতে হবে না। আমি রুমে চলে এলাম। জানি না এভাবে কখনো রেগে গিয়েছিলাম কিনা। তিথিমা কি হয়েছে? জাহিদ এভাবে রেগে যাচ্ছে, ওকে তো কোনো দিনও এত রাগ করতে দেখিনি। ম্যাম কান্না করে দিল। আরে পাগল মেয়ে, এভাবে কান্না করছিস কেন? তিথি বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো এভাবে কান্না করছো কেন? কান্না থামাও। আম্মু। আরে পাগলি মেয়ে, কান্না না করে কি হয়েছে বলো। এরপর ম্যাম সবকিছু খুলে বলল। আচ্ছা তুমি রুমে যাও। ম্যাম রুমে চলে এলো। আমি তখন বিছানায় ছিলাম। আমি ম্যামকে দেখে উঠে পড়লাম। উঠে চলে আসতে যাবো তখন ম্যাম বলল, কোথায় যাচ্ছ? শুয়ে থাকো। জাহান্নামে যাবেন? এভাবে বলছো কেন? আমার ভুল হয়ে গিয়েছে, এবার থেকে কোথাও গেলে বোরখা পরেই যাব। ভালো। এরপর রুম থেকে বের হয়ে বাইরে চলে এলাম। এদিকে ওদিক ঘোরাঘুরি করে দুপুরে বাসায় আসলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। ম্যাম আমার সামনে বসেছে, আমি খাবার খাচ্ছি। আর ম্যাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় ভাবছে যে ছেলেকে এত কিছু বলি কখন একটা প্রতিবাদও করলো না, কিন্তু আজ। তিথি এবার খাবার খেয়ে নাও, পরে অনেক সময় পাবে দেখার। ম্যাম লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে লাগলো। ভাবির কথা শুনে ভাবির দিকে তাকালাম। দেখলাম ভাবি মিটে মিটে হাসছে। আমি ভাবিকে হাতের ইশারায় বললাম, কি হয়েছে? কিছু না। বিকেলে মেহেদি বাইক নিয়ে এলো। বাইক গ্যারেজে রেখে বাসার ভিতরে এলো। আন্টি ভাবি তোমরা সবাই কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো আছি আমরা। আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তখনই তিথি রুম থেকে নিচে আসছিল। মেহেদি তো অবাক হয়ে তাকিয়ে আছে। আরে মেহেদি, কেমন আছো? ম্যাম আপনি এখানে? আর ভার্সিটিতে কি হলো এসব? সব তো মাথার উপর দিয়ে চলে গিয়েছে। এটা আমার ছোট বৌমা। হ্যাঁ, কিন্তু জাহিদ তো আমাদের কিছু বলেনি।
সে কি, তোমাদের কিছু বলেনি? না, তা জাহিদ এখন কোথায়? ওকে, আজ মজা দেখাবো। গিয়ে দেখো, হয়তো ছাদে আছে। মেহেদি ছাদে আসলো, দেখলো যে আমি ফুলের কাছে পানি দিচ্ছি আর মনের সুখে মোবাইলে গান শুনছি। মেহেদি আমার কাছে এসেই, ও মাগো, কোন শালার এইভাবে মারলি? শালা টিট দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়েছে। ও তুই? হুম। আবার কয়েকটা ভিডিওর উপর দিল। এই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করছে তো? ব্যথা দেওয়ার জন্যই তো মারছি। আরে আগে তো আমার কথাটা শোন। ওকে বল। ম্যাম এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই তোদেরকে কিছু জানায়নি। তোর কথা কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলতো। ছাদে আসার দরজাটা বন্ধ করে আয়, কারণ বাসার কেউ জেনে গেলে অনেক সমস্যা হবে। এইবার বল। এরপর আমি মেহেদিকে সবকিছু খুলে বললাম, বিয়ে থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু এভাবে আর কয়দিন চলবে? তোর কষ্ট হয় না? হলে এবার কি করার আছে? ম্যামের মনে তো আমার জায়গা করার চেষ্টা করেই যাচ্ছি, আর যদি না পারি তাহলে তো ডিম আছেই। চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ তুই পাবি। চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, দেখা যাক শেষ অবধি কি হয়। কিন্তু মাসুদের কি খবর? এমন জায়গায় মেরেছিস মনে হয় তো কোনোদিন বাবা হতে পারবো না। ওকে হাসপাতালে নিয়ে গেছে। একদম ঠিক কাজই করেছি। শালার জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটি আসতেই পারে না, সবসময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। ঠিক করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে? ওর বাবা এখানকার এমপি। এখনো যেহেতু কিছু হয়নি, আমার মনে হয় আর কিছু হবেও না। কি জানি। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম, আর চোখে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। এই ম্যামের আবার কি হলো? এভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন? বুঝলাম না। তাহলে কি আমার জন্য ম্যামের মনে কিছু ফিলিংস হচ্ছে? হবে হয়তো। পরে শেষ করে বিছানার কাছে গেলাম বালিশের কাঁথা নিতে। বিছানায় গিয়ে তো আমি পরে অবাক, বালিশ একটা, কাঁথাও একটা। ম্যামের দিকে তাকালাম, দেখি মিটি মিটি হাসছে। আর একটা বালিশ কোথায়? নাই। নাই মানে? আমি কি ঘুমাবো না? তো কোথায়? কোথায় আবার? বিছানায়। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আরেকটা বালিশ লাগবে। তার লাগবে না, কারণ তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবে আর আমি তোমার বুকে ঘুমাবো। পারবো না, আর একটা বালিশ এনে দিন। কেন? এমনি। আমি কিন্তু মনে মনে খুশি, কিন্তু আমাকে যে এতদিন কষ্ট দিয়েছে, ততটুকু কষ্ট না দিয়ে এমনি এমনি ছেড়ে দেবো? আমি কি এতটাই ভালো মানুষ নাকি? আপনারাই বলেন। তুই ঘুমাবি না, তোর ঘাড় ঘুমাবে। হায় হায়, এতক্ষণ তোর কত সুন্দর কথা বলছিল, আর এখন তুই? এই ম্যাম বইয়ের মন বোঝা অনেক কঠিন। ম্যাম রেগে আমার সামনে উঠে এলো, আমি তো ভয় শেষ, না জানি এখন কি করে বসে। এতক্ষণ চুপ করেছিলাম বলে তোর সাহস অনেক বেড়ে গিয়েছে, তাই না? দিল একটা ঠাস করে মেরে। ম্যামের দিকে তাকালাম, গালে হাত দিয়ে। এভাবে না তাকিয়ে ঘুমা, না হলে আর একটা দিব। আর মার খেতে চাই না, শুয়ে যাই। শুয়ে পড়লাম। ম্যাম আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। বেশ ভালোই লাগছে, মন চাইছে ইচ্ছা মতো কিস করি, কিন্তু নিজেকে কন্ট্রোল রাখলাম, কারণ একটু তো শিক্ষা দিতেই হবে, তাই না? আপনারা কি বলেন? ইচ্ছে করছে মাথায় হাত বলিয়ে দিতে, শালা এতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে কঠিন হয়ে যাচ্ছে। চুলের সুবাস মাতাল করে দিচ্ছে আমাকে। কন্ট্রোল জাহিদ, কন্ট্রোল। সরি, আমি মারতে চাইনি, কিন্তু তুমি এমন করছিলে তাই রাগ হয়েছিল। এরপর আমি আর কোনো কথাই বললাম না, চুপ করে রইলাম। কথা বলছি না দেখে ম্যাম আমার দিকে তাকালো, দেখে যে আমি ঘুমিয়ে গেছি, তাই আর কিছু বললো না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে নিজে ঘুমিয়ে পড়লো। সকালে মনে হলো কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তাই উঠে বললাম। সত্যি সত্যি কেউ দরজা ধাক্কা দিচ্ছে খুব জোরে, মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। ম্যামও উঠে গেল। কে ভাবে দরজা ধাক্কা দিচ্ছে? আমি কিভাবে বলবো? উঠে দরজা খুলে দিতেই দেখলাম সামনে পুলিশ। এই চল শ্বশুর বাড়ি, গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরাও তোকে আদর করে খাওয়াবো। এমপির ছেলের গায়ে হাত দিছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিছিস। আমার কলা ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। ম্যাম দৌড়ে পুলিশের সামনে এসে বলল, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই মাসুদ। এভাবে সবাই পুলিশ অফিসারকে বোঝাতে লাগলো, কিন্তু পুলিশ অফিসার কারো কথা না শুনে আমাকে সোজা গাড়িতে উঠালো। সবকিছু আমার জন্য হয়েছে। আম্মু আর ভাবি তিথিকে সান্ত্বনা দিতে লাগলো। বাদন চল উকিলের কাছে যাই। চলো। কিছু দূর আসার পর অফিসারকে বললাম, স্যার 1 মিনিট কথা বলার জন্য আপনার ফোনটা একটু দিবেন? ফোন দিয়ে কি করবি? তুই কিছুতে জেল থেকে বের হতে পারবি না। আরে স্যার, আমি শুধু একটু ফোন চেয়েছি। আমি কি বলেছি নাকি যে নিজেকে সারানোর জন্য ফোন দেব? এই নে ফোন, যেখানে খুশি ফোন দে, কোনো লাভ হবে না। আমি পুলিশ অফিসারের দিকে চেয়ে একটু মুচকে হাসি দিলাম। তারপর ফোন নিয়ে একজনকে ফোন দিলাম। কয়েকবার রিং হতে রিসিভ করলো। হ্যালো স্যার, আমি জাহিদ বলছি। জাহিদ বলো। স্যার, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এখন কি করবো আপনি বলেন? তোমাকে কিছু করতে হবে না, যে অফিসার তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তার কাছে ফোনটা দাও।
আমি অফিসারকে বললাম, এই যে নিন স্যার আপনার সাথে কথা বলবে। কে কথা বলবে? কথা বলেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। পুলিশ অফিসার আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কানের কাছে নিল। আমি কে চিনছো? জি স্যার। স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? হয়েছে হয়েছে, চাকরি বাঁচাতে চাইলে জাহিদকে এখনই ছেড়ে দাও। জি স্যার। আমি শুধু মুসকে মুসকে হাসছি। ওকে, এইবার জাহিদের কাছে ফোনটা দাও। জি স্যার, দিচ্ছি। এরপর অফিসার আমার কাছে ফোনটা এগিয়ে দিল। জি স্যার বলেন। তুমি আজকে আমার সাথে দেখা করবে। ওকে স্যার। ওকে, তাহলে আসো, বাকিটা তখন কথা হবে। ফোনটা কেটে দিলাম। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে আছে। কি স্যার, আপনি বললেন আমাকে নাকি কেউ জেল থেকে বের করতে পারবে না? সরি, আমি ভুল ছিলাম। কিন্তু আপনি কে? আর ডিআইজি স্যার সাথে আপনার সম্পর্ক কি? আমি এই জেলার এসপি। সাথে সাথে সবাই আমাকে সেলুট দিল। অফিসার তো আমার পায়ে ধরে বলল, স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে একবারের মতো ক্ষমা করে দিন। ইটস ওকে, আপনি আপনার ডিউটি করেন। কিন্তু স্যার আপনি এভাবে কেন? এখন আমার জয়েনের সময় হয়নি। আপনার কাছে কিছু টাকা হবে? ডিআইজি স্যারের সাথে দেখা করতে যাব। আমি সাথে করে টাকা আনিনি, আর এখন বাসায় যাব না। আর যদি বাসায় থেকে কেউ দেখা করতে আসে তাহলে এগুলোর কিছুই বলবেন না। কিন্তু কেন স্যার? আমার বউটাকে একটু শিক্ষা দিতে হবে তাই। পুলিশ অফিসার আমার কথা শুনে হেসে দিল। যার বউয়ের জ্বালা বড় জ্বালা। তাই? স্যার আপনি খুব মিশুক, সবার সাথে মুহূর্তে মিশে যেতে পারেন। তাই? আরে ভাই, পুলিশ হলেন কিভাবে? কিছু একটা বলে চালিয়ে দেবেন। আপনি বলবেন অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যদের উপর খেয়াল রাখবেন যেন এমপিও তার ছেলে কিছু করতে না পারে। জি স্যার। এবার গাড়ি থামান। গাড়ি থেকে নেমে গেলাম। তারপর ডিআইজি স্যারের সাথে দেখা করতে গেলাম। যেতে যেতে 8:30 বেজে গেছে। ডিআইজি স্যারের বাসায় চলে আসলাম। স্যার আমাকে এখানে দেখা করতে বলেছেন। আর স্যারের সাথে আমার একটা অন্য সম্পর্ক আছে, এটা না হয় অজানাই থাক। বলতে পারেন এটা আমার একটা পরিবার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি কেমন আছো? আর কতবার তোমাকে বলবো আমাকে তুমি স্যার বলবে না? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে মুখ থেকে বের হয়ে যায় সব সময়। আন্টি কোথায় দেখছি না যে? রান্নাঘরে আছে, তোমার জন্য রান্না করছে। ও আচ্ছা, তা কি জন্য আমাকে ডাকলেন? তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলবো তাই। জি বলেন। তোমার জেলায় একটা গ্যাং আছে যারা নাকি মাদক থেকে খুন খারাপি এমনকি মেয়ে পাচারও করছে তারা, কিন্তু পুলিশ তাদের কোনোভাবেই ধরতে পারছে না। যদিও ওদের দলের একজনকে ধরেছিল, কিন্তু ওদের লিডারকে সেটা জানা যাচ্ছে না। এই কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, আমার বিশ্বাস তুমি পারবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো। এই কেসে যেই সামিল থাকুক না কেন, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে আমাকে যেন কোনো জবাবদিহি করতে না হয়। কিন্তু তার জন্য সব প্রমাণ থাকতে হবে। ওকে, আমি রাজি আছি। তো তুমি কখন থেকে কাজ শুরু করবে? আজ এখন থেকে যদি কেসের ফাইলগুলো দেন। তোমার তো জয়েন হতে দেরি আছে। তাতে কোনো সমস্যা নেই। ওকে বসো, আমি নিয়ে আসছি। ওকে, আমি বসে আছি। একটু পর স্যার ফাইলগুলো নিয়ে এলো। এই নাও। আমি কিন্তু এখানে 1 সপ্তাহ থাকবো, বাসায় যাব না। ওকে ওকে, তোমার যতদিন ইচ্ছে থাকো, কোনো সমস্যা নেই। তা বৌমার সাথে ঝগড়া করছে বুঝি? আমি স্যারের দিকে বুড়ো কুচকে তাকালাম। আপনি কিভাবে জানলেন আমার বিয়ে হয়েছে? আমরা পুলিশ, তাই আমাদের সবকিছুর খবর রাখতে হয়। আরও জানি তুমি তোমার ম্যামকে বিয়ে করেছো, তো শাসন কেমন করে? দূর, আপনি বসে থাকেন। আমি রান্নাঘরে গেলাম। স্যার হাসতে লাগলো। রান্নাঘরে গিয়ে দেখি আন্টি আর ভাবে রান্না করছে। আন্টি কি রান্না করছো? আমার কথা শুনে আন্টি আর ভাবে আমার দিকে তাকালো। আরে জাহিদ যে, কখন আসলে? এই তো ভাবি, কিছুক্ষণ আগে। তা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কি রান্না করছো? বিরিয়ানি, মারুফা আর তোমার জন্য। ও আচ্ছা, বিরিয়ানির নাম শুনেই জিভে তো পানি চলে এসছে। আমি আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। আজকে কিন্তু তোকে যেতে দিচ্ছি না। আমি তো যাব না, 1 সপ্তাহ থাকবো এখানে। সত্যি? তা ভাবি, মারুফা কোথায় আছে? আর মোশারফ ভাই কোথায় গেছে? অফিসে গেছে। আর গিয়ে দেখো মারুফা ছাদে বসে বসে হয়তো খেলছে। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি পিচ্চিটা খেলছে। এই পিচ্চি, কি করিস? আমাকে দেখা মাত্রই দৌড়ে আমার কাছে চলে আসলো। চাচু, তুমি কখন এলে? এই তো সকালে মামনি। কেমন আছে আমার পিচ্চিটা? ভালো, কিন্তু তুমি খুব পচা। কেন কেন? তুমি এখানে আসো না। ও তাই? এখন আমাকে নিয়ে ঘুরতে যাবে। তোমার না ক্লাস আছে? থাকে। খুশিতে মারুফা আমাকে একটা পাপ্পি দিল। একটু পরে চাচা ভাতিজা মিলে নিচে এলাম। আমাকে পেয়ে তো মারুফা অনেক খুশি, কারণ আমার সাথে এখন ঘুরতে পারবে। বাহ বাহ,
এখনো তোমাকে পেয়েছে, ওর সব কিছু বাদ। কিছু বাদ দিতে হবে না ভাবি। হয়েছে, এবার সবাই খেতে বসো। তা আঙ্কেল কোথায়? যেও না, কাজ আছে বলে তাড়াতাড়ি চলে গেল। ও, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। এখানেও আমাকে সবাই অনেক ভালোবাসে। মারুফা, তুমি রেডি হও, আজ আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো। সত্যি? পাগল মেয়ে, জাহিদ তুমি যে কি পরিমাণ জাদু করেছ যে তোমাকে পেলে মারুফা আমাকেও ভুলে যায়। ভালোবাসার আদর, বুঝলে? আমি কি কম ভালোবাসি? না, তবে একটু দমক দাও, এতে ভয় পায়। কিন্তু আমি কিছু করি না, আদর করি বলে এমনটা করতে হয় না। ব্যাস, এতে আদর করা হলো, আর বারণও করা হয়ে গেল। বুঝলাম, কিন্তু দুষ্টুমিটা তো আরো বেড়ে যায়, তখন তো ধমক দিতেই হয়। তখনই আন্টি আর ভাবিকে বলে মারুফাকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, কারণ বাসা থেকে স্কুল মাত্র 10 মিনিটের রাস্তা। চাচু, আমি চকলেট খাবো। আচ্ছা চলো। দোকানের কাছে গিয়ে বললাম, এ মামা 5টা চকলেট দেন তো। চকলেটের দাম দিয়ে আবার হাঁটতে লাগলাম। মারুফা চকলেট খাচ্ছে আর আমি ওকে নিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর স্কুলে রেখে চলে আসলাম বাসায়। এসে ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। দেখতে দেখতে মারুফার স্কুল ছুটির সময় হয়ে গেল, তাই ওকে আনতে গেলাম। বিকেলে মারুফাকে নিয়ে ঘুরতে গেলাম নদীর তীরে, ওখানে ঘোরাঘুরি করতে লাগলাম। চাচু, আমি ফুচকা খাবো। চলো তাহলে। এভাবে ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবে 5টা দিন পার হয়ে গেল। বাসার সবার কথা অনেক মনে পড়ছে। কি জানি তাদের এখন কি অবস্থা, আমার ম্যামবউ কি করছে কে জানে। হয়তো আমি না থাকায় অনেক ভালোই আছে। রাতে ছাদে বসে আছি আর কেসের ব্যাপারে ভাবছি। আমি দূর থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি। ওইদিকে পুলিশ অফিসারের কাছ থেকে বিভিন্ন সাহায্য নিচ্ছি, সাথে বাসারও খবর নিচ্ছি। তখনই ফোন বেজে উঠলো। দেখি অফিসার ফোন দিয়েছে। এখানে একটা ফোন নিয়েছি, তবে আমি কিনিনি, আঙ্কেল কিনে দিয়েছি। হ্যালো স্যার। বলো। আপনার স্ত্রী তো এখানে এসে কান্নাকাটি করছে, বলছে কোথায় রেখেছে আমার স্বামীকে। ও, আর কিছুদিন কান্না করতে দাও, তারপর আসবো। ওকে স্যার, আপনাকে একটা পিক দিয়েছি, তা দেখে হয়তো আপনি একটু অবাক হয়ে পড়লেন। ওকে, পাঠিয়ে দেন দেখি। কিছুক্ষণ পর পিকগুলো এলো। আমি তো দেখে অবাক। আমাদের জেলার এমপি ছেলে, পাশে একটা লোকটার মুখ দেখা যাচ্ছে না, আর কিছু ভয়ানক মাস্তানের সাথে গল্প করছে। ওই মাস্তানগুলোর নামে অনেক কেসও আছে, কিন্তু উপযুক্ত প্রমাণের কারণে পুলিশ কিছু করতে পারছে না। আমি অফিসারকে আবারও ফোন দিলাম। জি স্যার। এমপি ছেলে পুরো ব্যাকগ্রাউন্ড বের করুন, সে কোথায় কি করে, কার সাথে মিশে, আর ওই মাস্তানদের সাথে ওর কি সম্পর্ক, আর যার মুখ দেখা যাচ্ছে সেই লোকটি আসলে কে। জানি না স্যার, আমিও বুঝতে পারছি না সেই লোকটি আসলে কে। আমার তো দেখে এমপির মতোই লাগছে। হয়তো পারে। আপনি বরং এমপি ছেলে সম্পর্কে জানুন, আর আমি ওই লোকটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি। জি স্যার, আমি তাহলে নতুন পুরনো ফাইলগুলো দেখে আর এমপির ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। এরপর ছাদ থেকে নেমে ডিআইজি স্যারের রুমের সামনে আসলাম। স্যার, ভেতরে আসবো? আসো। আমি স্যারকে পিকগুলো দেখে বললাম, এই দেখুন। ওকে তো ওদের সাথে দেখে অ্যারেস্ট করতে পারবে না। আমি ওকে অ্যারেস্ট করবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। আমি কি বলছিলাম তা মনে আছে তো? হ্যাঁ, ভালো করেই, কিন্তু ওর সাথে লোকটাকে চিনতে পারছি না। খোঁজ নিতে থাকো, পেয়ে যাবে। পরের দিন রাতে কিছু মেল আসলো। আমি তো দেখে অবাক। এমপি ছেলের সম্পর্কে এতগুলো কেস, খুন, ধর্ষণ, জমি দখল ইত্যাদি। শালার এমপি সব টাকা দিয়ে আর ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করে ছেলেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এবার আর ছাড়বো না। পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো, কিন্তু পিচ্ছি লাগালো ঝামেলা। চাচু, তুমি যেও না। নামো, অন্য আরেকদিন আসবো, আজকে যেতেই হবে। তুমি যেও না। আরে বললাম তো আরেকদিন আসবো। মারুফার চোখের পানি মুছে দিতে দিতে বললাম, এখন কান্না বন্ধ করো। তুমি না লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়েরা কি কান্না করে নাকি? কোনো মতে বুঝিয়ে রেখে আসলাম। এখন সোজা পুলিশ স্টেশনে যাব। যেতে যেতে 9টা বেজে গেল। পুলিশ স্টেশনে চলে আসলাম। আমাকে দেখে সবাই স্যালুট দিল। এখন মাসুদ কোথায় আছে? স্যার, সে এখন ভার্সিটিতে আছে। চলো, আর দেরি করা ঠিক হবে না। জি স্যার। আমি বাইক নিয়ে যাচ্ছি, আর তোমরা গাড়িতে করে আসো। ওকে স্যার। পুলিশ স্টেশন থেকে ভার্সিটির রাস্তা 8 ঘন্টার মতো। ভার্সিটি এসে তো আমি অবাক। দেখি সব স্টুডেন্ট গোল করে ঘিরে কি যেন দেখছে। বাইক রেখে ভিতরে কি যেন হচ্ছে সেটা দেখার চেষ্টা করলাম। যা দেখলাম তা দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। ভিতরে গিয়ে দেখলাম তিথির বোরকা ছিঁড়ে দিয়েছে, আর মাসুদ বোরকা টানতে টানতে বলছে, কোথায় তোর স্বামী, ডাক, দেখি তোকে আজকে কে বাঁচায়। তোর আজ কেমন হাল করব যে তুই আর কাউকে মুখ দেখাতে পারবি না। তিথি শুধু কান্না করছে আর বলছে, প্লিজ এমন তো করো না। ভয়ে কেউ কিছু বলতে পারছে না। আর এদিকে আমার মাথায় তো রক্ত টকবক করে ফুটছে। ভেতরে গিয়ে পিস্তলটা বের করে দিলাম মাসুদের হাতে গুলি করে।
হাতে গুলি লাগে মাসুদ তিথিকে ছেড়ে দিল। তিথি আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে জোরে ধরে কান্না করতে লাগলো। তুই? আমি। দেখি তোকে আজকে কে বাঁচায়। মাসুদ তার দলবলকে বলল, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। পরিস্থিতি খারাপ দেখে সবাই সরে গেল। জান্নাতি, তুই তোর ম্যামকে নিয়ে যা। জান্নাতি তিথিকে নিয়ে চলে গেল। আমার টিমরাও সাথে ছিল। এক একটাকে উপরে পাঠিয়ে দিলাম। শুধু মাসুদ আর ওর ডান হাত মারুফকে বাঁচিয়ে রাখলাম, যেন ওদের মাথাকে জানতে পারি। মারুফেরও মরার মতো অবস্থা। হঠাৎ মাসুদ পিস্তল বের করে আমার দিকে গুলি ছুড়ল, যেটা এসে আমার ডান কাঁধে লাগলো। আমি দিলাম 3টে গুলি ছুড়ে। মাসুদ ওখানেই শেষ। আমি দাঁড়াতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। তখন অফিসার এসে আমাকে ধরে নিল। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আপনাদের সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যারা বেঁচে থাকবে তাদের সাথে কাউকে দেখা করতে দেবেন না, এমনকি অপরিচিত মানুষকেও তাদের সাথে দেখা করতে দিবেন না। জি স্যার। তখন এই তিথি এসে অফিসারকে সরিয়ে নিয়ে বলল, এই যে আপনি সরুন। তিথি এসে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আমার হাতে প্রচুর ব্যথা করছে, তাই সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি ম্যাম আমার বুকে মাথা দিয়ে বমে আছে। আমার বাঁ হাত দিয়ে তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার ম্যাম বউটার মুখের দিকে লক্ষ্য করলাম। দেখি কয়েকদিন অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা কালো রঙের শাড়ি পরে আছে। মাসুদ শুধু বোরখা আর হিজাবটাই ছেড়ে দিয়েছিল। আমার হাতের স্পর্শ পেয়ে তিথির ঘুম ভেঙে গেল। কোনো কথা না বলেই পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি শুধু ম্যামের কাণ্ড দেখছি। এতদিন কোথায় ছিলে জানো? কত কষ্ট হয়েছিল আমার। ও মাই গড, কেন কষ্ট হয়েছে? আর কষ্ট তো হবার কথা না। আমাকে তো আপনি ভালোই বাসতেন না। আর কি জন্য বলেছিলেন? ও হ্যাঁ, ডিভোর্সের কথা। আমাকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন। সো এখন আপনার তো কোনো কষ্ট পাওয়ার কথাই না। আমার কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। কি হলো, কথা বলেন। কোনো কথা না বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কি শান্তি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমার তো দম বন্ধ হয়ে যায় যে অবস্থা। আপনি এভাবেই পিচির উপর নির্যাতন করতে পারেন না। আমি তো আপনার কেউই হই না। আবারও এটা হলো আমার ঠোঁটের উপর। যেভাবে কিস করছে মনে হয় ছিঁড়ে ফেলবে। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, মেরে ফেলবেন নাকি? ম্যাম তো কাঁদতে লাগলো। কিছুই বুঝলাম না। এভাবে কেন কান্না করছে? এভাবে কান্না করছেন কেন? মরার কথা কেন বললে? ও মাই গড, এত ভালোবাসা কবে থেকে হলো? কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, তোকে বিয়ে করার আগে থেকেই ভালোবাসি। যখন তুই আমাকে প্রপোজ করেছিলি তখন থেকেই ভালো লেগে গিয়েছিল। কিন্তু আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না, তাই ওরকম করেছিলাম। কিন্তু মন মানছিল না। শুধু তোকে বলা কথাগুলো কানে ভাসছিল। ইচ্ছে করতো তোকে গিয়ে জড়িয়ে ধরে বলি আমিও তোকে ভালোবাসি অনেক। কিন্তু কোনো কিছু একটা শক্তি বাধা দিত। মাঝে মধ্যে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত। তখন খুব কষ্ট হতো জানিস। একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারিনি। 2 দিন পর যখন তোকে খুঁজলাম কিন্তু পেলাম না, তখন খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। এরপর বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল। তখন হয়তো বলতে পারতাম আমি একজনকে ভালোবাসি, কিন্তু কাকে দেখাতাম? তাই কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হতে হলো। বিয়ের দিন যখন শুনলাম বর পালিয়েছে অন্য একটা মেয়ের সাথে, তখন কত যে খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। মনে মনে বলছিলাম যাক, তোকে আবার ফিরে পাবো। তোকে খুঁজে বের করে তোর সাথে রিলেশন করব। যদি আমাদের সম্পর্ক মেনে না নিত তাহলে পালিয়ে যেতাম। কিন্তু কিছুক্ষণ পর মা এসে বলল যে বিয়ে হবে অন্য একটা ছেলের সাথে। তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। সব স্বপ্ন নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছিল। যখন তোকে বাসর ঘরে দেখলাম আর বুঝতে পারলাম তোর সাথেই আমার বিয়ে হয়েছে, তখন কত যে খুশি হয়েছিলাম তা বলার বাহিরে। মনে হচ্ছিল আমি পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছি। কিন্তু তোর উপর খুব অভিমান হয়েছিল, তাই বাসর ঘরে অমন করেছিলাম। তার জন্য আমি সরি। আমি তো ম্যামের দিকে হা হয়ে তাকিয়ে আছি। আমি হা করে আসি বলে আবার আমার ঠোঁটে ছোট্ট করে একটা পাপ্পি দিল। আমি মুখটা বন্ধ করে নিলাম। বাহ, আমার বউটা তো দেখছি বেশ রোমান্টিক। যাক, ভালোই হয়েছে। এভাবে হা করে আছো কেন? আপনার কথা শুনে। যা সত্যি তাই বললাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। জানো, এই কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছে। তোমাকে না অনেক মিস করেছি। একটা রাতও 2টি চোখের পাতা এক করতে পারিনি, শুধু কান্না করেছি। কিন্তু আমি তো আর আপনাকে মোটেও ভালোবাসি না। আমি তো অন্য আরেকজনকে ভালোবাসি, যার নাম অদর ইসলাম প্রভা। ওকে রাগানোর জন্য বললাম, দেখি কেমন রিয়েক্ট করে। কি বললি কুত্তা? তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারিস না? কান্না করেন কেন? আর আমি তো আপনাকে ডিভোর্স দিয়ে দেবো।
আমার কথা শুনে ম্যাম কেমন করে যেন তাকালো। এইদিকে চোখ দিয়ে তো পানি ঝরাচ্ছে। তোকে যদি না পাই তাহলে এক্ষুনি আমি হাসপাতালের জানালা দিয়ে লাফ দিয়ে মরে যাব। আমি তো আমার ম্যাম বাবুটাকে অনেক ভালোবাসি, আর আপনার কিছু হয়ে গেলে আমি তো মরে যাব। ম্যাম আমার মুখে হাত দিয়ে বলল, চুপ, আর এমন কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তাহলে অধরা ইসলাম প্রভাকে? এটা কার নাম বলেন তো? আমি চোখ মুছে দিতে দিতে বললাম, জানি না। মনে করেন কিছুক্ষণ পর বলল, ও, এটা তো আমারই আরেক নাম। আমি কি আমার রাগী ম্যাম বউকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? আমাকে কখনো ছিঁড়ে যাবে না তো? যাব তো, মৃত্যু। আর বলতে যাব তখনই কিস করে মুখটা বন্ধ করে দিল, আর বলতেই পারলাম না। তারপর আমাকে ছেড়ে দিয়ে আবারও কান্না করতে লাগলো। চোখ মুছে দিতে দিতে বললাম, কান্না করেন কেন? তুই শুধু মরার কথা বলিস কেন? বাবা, বউ তো দেখছি আমাকে অনেক ভালোবাসে। তা তুমি আমাকে আপনি করে কেন বলছো? ওকে, তুমি করে বলবো, কিন্তু তুমি কেন আমাকে তুই করে বলছো? ওকে, আমি শুধু তুমি করে বলবো, কিন্তু যখন রাগ উঠে যায় তখন মুখ দিয়ে তুই বের হয়ে যায়। বুঝলাম। তা এখন কয়টা বাজে? রাত 1টা। ও, অনেক রাত হয়ে গেছে। এখন তুমি আমার বাবা শেষে শুয়ে পড়ো। কিন্তু বালিশ কোথায়? আমার মেম্বারের জন্য আমার বুকটাই যথেষ্ট। তা তোমার ক্ষুধা পায়নি? পেয়েছিল, কিন্তু এখন আর নেই। কেন? আজকে যে মিষ্টি খেয়েছি তাতে পেট ভরে গেছে। যা দুষ্টু। কিন্তু এখন আরো খেতে মন চাচ্ছে। দাঁড়াও, দিচ্ছি। কি শান্তি। এগুলো যারা সিঙ্গেল আছো তারা বুঝবে না, তাই তাড়াতাড়ি বিয়ে করে নাও। 5 মিনিট পর ছেড়ে দিল। হয়েছে নাকি আরো লাগবে? আজকের মতো আর লাগবে না। আমার বউটা তো দেখছি অনেক রোমান্টিক। একটু একটু। তিতি এখন আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। তা তুমি আজকে ভার্সিটিতে কি করতে গিয়েছিলে? এই কয়েকদিন তো যাওনি। তুমি কিভাবে জানলে? এই যে কয়েকদিন আমি ভার্সিটিতে যাইনি, আজ প্রথম গিয়েছি। আমার কাছে সব খবর ছিল তুমি কখন কি করো। তুমি এতদিন কোথায় ছিলে আর কিভাবেই বা জানলে? এক আঙ্কেলের বাসায় ছিলাম। ও, আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে কি যে হতো আমার। বলে কান্না করতে লাগলো। আরে পাগলি, কান্না করছো কেন? কিছুই তো হয়নি। আর আমি থাকতে আমার সিনিয়র বয়ের কিছুই হতেই দেবো না ইনশাল্লাহ। তবে আর কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন কোনো প্রশ্ন নয়, চুপচাপ ঘুমাও। আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর ঘুমিয়ে পড়লাম। আজানের সুমধুর শব্দে ঘুম ভেঙে গেল। তিথি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমি তার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। কি যে মায়াবী লাগছে, মনে হচ্ছে একটা নিষ্পাপ শিশু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি মাথায় বিলি কাটতে লাগলাম। তারপর কপালে একটা চুমু দিয়ে বুক থেকে মাথাটা আস্তে করে সরে দিয়ে উজু করতে গেলাম। উজু করে এসে নামাজ আদায় করলাম। তিথিকে দেখলাম সে এখনো ঘুমিয়ে আছে। পাশে থাকা চেয়ারটা নিয়ে এসে তিথির সামনে বসলাম। এখনো মুখটা কতটা শুকিয়ে গেছে, কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগছে। মায়াবীর চোখ, ওই চোখ দেখে তো প্রথমে ক্রাশ খেয়েছিলাম। মনে হচ্ছে এভাবেই সারা জীবন কাটিয়ে দিই। তাকিয়ে আছি তো তাকিয়ে আছি। আমি তো অন্য জগতে হারিয়ে গেছি, কারো ধাক্কায় বাস্তবে ফিরলাম। ওই, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। এর আগে কখনো আমাকে দেখোনি বুঝি? দেখেছি, কিন্তু আজ না তোমাকে অন্যরকম মায়াবী লাগছে। যা, আমার লজ্জা করে না বুঝি? তোমার লজ্জাও আছে? কিন্তু তুমি ওখানে বসে কি করছো আর উঠেছই বা কখন? একটু আগেই উঠে নামাজ আদায় করলাম। তারপর আমার বইয়ের চাঁদ মুখটা দেখতে লাগলাম। তোমার সমস্যা হয়নি? আমাকে ডাক দিতে পারলে না? না, তুমি ঘুমোচ্ছিলে তাই ডাক দিইনি। তা তুমি নামাজ পড়বে না? সমস্যা আছে, এসো ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়লাম। তিথি আবার আমার বুকে মাথা রাখলো। এই, আমার না খেতে ইচ্ছে করছে। তা কি খেতে ইচ্ছে করছে? ওটা। কোনটা? বুঝতে পারলাম বইয়ের কি খেতে ইচ্ছে করছে। তা আমিও না বোঝার ভান করলাম। তারপর আমি তাকে কিস করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তিথি হাঁপাতে হাঁপাতে বলল, এইটা। তাই বুঝি? এবার বলো, তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কেমন করে? আর এতদিন কোথায় ছিলে? আর গতকাল তুমি পিস্তল পেলে কোথায়? আর পুলিশগুলো তোমাকে সাহায্য করলো কেন? আচ্ছা, তাহলে আমি একটা একটা করে উত্তর দিই। আমি এই জেলার এসপি, তবে এটা কেউ জানে না, এমনকি বাসার কেউই না। এটা না হয় বুঝলাম, তাহলে তোমাকে ধরে কেন নিয়ে গেছিল? তারাও জানতো না। আর এতদিন আমার জয়েন হওয়ার সময় হয়নি। গতকাল জয়েন হয়েছিলাম, তাই আমাকে ধরে রাখতে পারেনি। ও, তাহলে এতদিন কোথায় ছিলে? ডিআইজি আঙ্কেলের বাসায় ছিলাম। আর তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য আরও ছিলাম। কুত্তা বিলাই হনুমান, আমাকে কষ্ট দেওয়া? তোকে আজকে মেরেই ফেলবো। ব্যথা করছে তো। মারতে মারতে আঘাত করা জায়গায় একটা ঘুষি এসে পড়লো। ও মা গো বলে চিৎকার করে উঠলাম।
আর রক্ত বের হয়ে গেল। এ কি রক্ত কোথা থেকে আসলো? তুমি তো আমার আঘাত করা জায়গায় মারছো। তিথি চোখে পানি। সরি, আমি বুঝতে পারিনি। উঠে বাইরে গিয়ে নার্স বলে চিৎকার করতে করতে গেল। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে আসলো। তিথি তো কান্না করে যাচ্ছে। এটা কেমন করে হলো? একটু উঠতে গিয়ে আঘাত লাগলো। তিথি দেখে তাকে কথাটা বললাম। পাগলিটা এখনো কান্না করছে। ডাক্তার রক্ত পরীক্ষা করতে করতে বলল, একটু দেখে শুনে কাজ করেন। ওকে। ম্যাম, আপনি কান্না করছেন কেন? আর পেশেন্টগুলোকে দেখাশুনে রাখবেন। এরপর ডাক্তার সবকিছু ঠিক করে দিয়ে চলে গেল। ডাক্তার যাওয়ার সাথে সাথেই তিথি আমার কাছে এসে কান্না করতে করতে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আমি তিথি চোখের পানি মুছতে মুছতে বললাম, আরে কান্না করছো কেন? তেমন কিছুই তো হয়নি। আমার জন্যই এমনটা হলো। তুমি তো আর জেনে বুঝে এমনটা করোনি, এবার কান্না থামাও। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মা, ভাবি, ভাইয়া, আব্বু এলো। মা আমার মাথার কাছে বসলো। আম্মু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তা ভাবি, ভাইয়া, আব্বু তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে বলে উঠলো, এতদিন তুমি কোথায় ছিলে? আসলেই তো, এতদিন কোথায় ছিলে? ও, তোমরা এখন থামো তো। তখন মাহমুদ অফিসার স্যালুট দিয়ে বলল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো স্যার। ওই যে মারুফ, তার জ্ঞান ফিরে এসেছে। এখন তাকে কি করব? ওকে এমন জায়গায় রাখো যেন তুমি আর আমি ছাড়া কেউ জানতে না পারে। আমাদের কথা শুনে আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার পুলিশ অফিসারের দিকে তাকাচ্ছে। ওকে স্যার। এই যে, আপনার কি মাথা ঠিক আছে? স্যার স্যার বলছেন কেন আমার ছেলেকে? অফিসার আমার দিকে তাকালো। আমি ইশারায় চলে যেতে বললাম। অফিসার চলে যেতে লাগলো। তখনই ভাইয়া বলল, এই অফিসার, আপনার মাথা ঠিক আছে তো? সেদিন তাকে ধরে নিয়ে গেলেন, তারপর কোথায় রেখেছিলেন বলেননি। তারপর গতকাল আপনাদের সাথে ওই এমপি ছেলে মারামারি হলো, আমার ভাইয়ের উপর গুলিও লাগলো। আজকে এসে স্যালুট দিচ্ছেন, আবার স্যারও বলছেন, এসবের মানেটা কি? আমি বলছি। সবাই ম্যামের দিকে তাকালো। মা বলো। আমা, আপনাদের ছেলে এই জেলের এসপি। তিথির কথা শুনে সবাই যেন আকাশ থেকে বলল। সবাই একসাথে বলল, কি? তিথি, তুমি এগুলা কি বলছো? ভাবি, আপনি আপনার দেবরকে না হয় বলে দেখুন। কি যে জাহিদ, বোমা যেটা বললো সেটা কি সত্যি? আমি মিটিমিটি করে হাসছি। এভাবে হাসছো কেন? তিথি যা বলছে তা কি সত্যি? হুম। কিন্তু কিভাবে? আমি বুঝেছি, তুই যখন পড়ার নাম করে বাইরে ছিলি তখনই এসব হয়েছে। তাহলে এতদিন আমাদের থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলি কেন? তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলেই বলিনি। বিসিএস না দিয়ে তো এই চাকরি পাওয়ার কথা না? কিন্তু ওই ডিআইজি আঙ্কেলের কথা মনে আছে, যিনি আমাদের বাসায় এসেছিল? মনে আছে তো। ও, বুঝলাম। তাহলে এই কয়েকদিন ওইখানেই ছিলে? আমাদের ফোন করিসনি কেন? তোর জন্য কত চিন্তা হচ্ছিল জানিস। এতদিন কেউ ভালোভাবে খাওয়া দাওয়া করায়নি, ঘুমায়নি। তার জন্য সরি। আর একটা কাজের জন্য কিছু করতে পারিনি। তিথির দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, এখন খেয়ে নাও। তিথি, তুমিও। জাহিদ, তুমিও খেতে পারবে না, তাই তিথি তুমি খাইয়ে দাও জাহিদকে। সবাই এখান থেকে চলো, ওদেরকে একা ছাড়া যাক। এরপর সবাই চলে গেল। যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে গেল। আমি হেলান দিয়ে বসেছিলাম। ম্যাম আমার দিকে খাবারের প্লেটটা সামনে এগিয়ে দিয়ে বলল, এখন হা করো। হা করে খাবার মুখে নিলাম। খাচ্ছি আর চেয়ে দেখছি। এভাবে কি দেখছো? তোমাকে। এভাবে দেখার কি আছে? আছে আছে, অনেক কিছু আছে। তুমিও খাও। আমরা খাবার খেতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম তিথির ঠোঁটের কোণে একটু ভাত লেগে আছে। আমি ওটার দিকে তাকিয়ে আছি। এভাবে আমার ঠোঁটের দিকে কেন তাকিয়ে আছো? দূর, ঠোঁট কোথায়? ওটা তো কাশ্মীরি আপেল। শুধু আজাইরা কথাবার্তা। কখন যে কামড় দিয়ে কামড়িয়ে ছিঁড়ে খাবো। হয়েছে, এবার খাও। আমি দুষ্টুমি করে দিলাম আলতো করে ম্যামের হাতে একটা কামড় বসিয়ে। আহ, কুত্তা বিড়াল, ব্যথা করছে না? তুমিই তো বললা। তাই বলে সত্যি সত্যি কামড় দিবা? হয়েছে হয়েছে, আমারও সময় আসবে। তখন কি করবা? সময় হলেই দেখতে পাবে। আর এই নাও, এই ঔষধগুলো খেয়ে নাও। ওহ, কি তিতা। ওয়াক্তু। ওয়েট, মিষ্টি খাওয়ার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি দাও। আর এরকম মিষ্টি পেলে তো এইসব 10 গুণ তিতা খেতেও রাজি আছি। তাই? পাগল কোথাকার। বলে সবাইকে ডাকতে চলে গেল। সবাই এলো। এখন দেখি বন্ধুরাও আছে, এমনকি শ্বশুর, শাশুড়ি, শালিকা সবাই আছে। সবার সাথে টুকটাক কথা বললাম। পরের দিন রিলিজ নিয়ে বাসায় চলে এলাম। রুমে শুয়ে আছি। তখন মেহেদি আসলো। কি রে, এখন তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? ভালো। তা ম্যাম কোথায়? দেখছি না তো। আছে কোথাও হয়তো। তা তোর বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তা তুই এতদিন কোথায় ছিলি? একটা পুলিশ আঙ্কেলের বাসায় ছিলাম।
ও, তোকে কত জেলে গিয়ে যে খুঁজেছি তার ঠিক নেই। তাই? হুম। তার আইমার কি খবর? আর বলিস না, শুধু প্যারা দেয়। রাতের বেলা বৌমা খাবার নিয়ে আসলো, আমার সামনে বসেই নাও হা করো। আমাকে খাইয়ে দিল, এরপর নিজেই খেলো, তারপর ওষুধ খেলাম। আচ্ছা তুমি থাকো, আমি এগুলো রেখে আসি। যাও। বৌমা চলে গেল। আজকে নীল শাড়ি পরেছে, দেখে যেন পরি মনে হচ্ছে কোনো অপসরি আকাশ থেকে পালিয়ে এসে আমার কাছে ধরা দিয়েছে। এটা মনে হয় একটু বেশি বলে ফেললাম। তিথি রুমে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজতে লাগলো। এখন সেজে কি করবা? তুমি দেখবা তাই? সাজার কোনো দরকার নেই, তুমি এমনিতে অনেক সুন্দর। তাই নাকি? জি ম্যাম। আচ্ছা তাহলে শুধু লিপস্টিকটাই দেই? লিপস্টিক কেন দেবে? তোমাকে খাওয়াবো তাই। ম্যাম আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। এই শোনো না, আমার না একটা জিনিস চাই, দিবে? হ্যাঁ বলো। আমার না বলতে খুব লজ্জা পাচ্ছে। লজ্জা যেহেতু করছে তাহলে আর বলতে হবে না। না বলবো তো বলেই ফেলো। আমার না একটা বেবি চাই। ওকে দেবনি, সুস্থ হয়ে নেই তখন বাজারে গিয়ে নিয়ে আসবনি। ধুর, রাগ করো কেন? বললাম তো এনে দেবো। যাও, আমার লাগবে না কেন বেবি। কিন্তু আমি তো দেব। লাগবে না। আমি তিথির থুতনিটা ধরে উপরের দিকে তুললাম। ইস, বউটা আমার বুঝে অভিমান করেছে। না। ও তাই নাকি? ওকে দিবনে, আরেকটু সুস্থ হয়ে নেই। তোমার বুকে এত পশম কেন? এটা আল্লাহ ভালো জানেন কেন তো পশম দিয়েছেন। আচ্ছা এখন তাহলে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আজ পুলিশ স্টেশনে যাব। সামান্য কাঁধে গুলি লাগায় যদি এরকম পরে শুয়ে থাকি তাহলে কি চলবে? বউ এখন আমার ঘুমাচ্ছে। ঠোঁটগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, দিলাম ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে। তৃতীয় রেসপন্স করছে, তার মানে সেও জেগে আছে। আমি একটু পর ছেড়ে দিলাম। এই তুমি জেগে আছো? কিন্তু ছাড়লে কেন? এমনি। এবার তৃতীয় কিস করতে লাগলো। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। একসময় দুজনে সুখের রাজ্যে বাড়ি দিলাম। যাক, সকালের ব্যায়ামটাও হয়ে গেল। এবার চলো দুজনে মিলে একসাথে গোসল করে আসি। হবে না। ওকে, সমস্যা নেই বলেই বউকে কোলে তুলে নিলাম। ফরজ কাজ করার পর বউয়ের সাথে গোসল করবো বলেই রুমের অ্যাটাচ বাথরুম বানিয়েছিলাম। এই ছাড়ো, তুমি তো ব্যথা পাবে। কিসের ব্যথা? কোনো ব্যথা পাবো না। আমার না আরেকবার ইচ্ছে করছে। তাই? আমি কি আমার সিনিয়র বউয়ের আবদার পুরো না করে পারি? আরেক রাউন্ড চলল। তারপর দুজনে ফ্রেশ হয়ে এলাম। রুমে বসে আছি, তখন কেউ চাচু চাচু বলে ডাকছে। অনেক অবাক হলাম। আমার তো এখন বাতিজা বা বাতিজি হয়নি, তাহলে চাচু বলে কে ডাকে? তোমাকে এভাবে কে চাচু চাচু বলে ডাকছে? আমি কেমন করে বলবো? দাঁড়াও গিয়ে দেখি। তুমি বসো, আমি দরজা খুলে দেখছি। তিথি উঠে গেল। দরজা খুলে দেখলো একটা পিচ্চি মেয়ে আর একটা মহিলা। তুমি তাহলে তিথি? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। তুমি চিনবে না? তা জাহিদ কোথায়? বিছানায়। এর মধ্যে মারুফ আমার কোলে এসে বসে পড়ল। কখন আসলে মামনি? এই মাত্র এসেই তোমার কাছে। তা তোমার আম্মু কোথায়? এই তো আমি এখানে। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এমন অবস্থা হয়েছে আমাদের জানাওনি কেন? আসলে ভাবি হয়েছে আর মাথা চুলকাতে হবে না। মারুফত এখানে এসে টানতে টানতে তোমার রুমের দিকে নিয়ে এলো। ও, তা আঙ্কেল আন্টি আর ভাইয়া কোথায়? নিচে বসে আছে। তিথি, আমি ভাবিদের বাসায় কয়েকদিন ছিলাম। ও ভাবি, আপনার বাচ্চাটা অনেক কিউট দেখতে, একদম আপনার মতো হয়েছে। মামুনি, আমার কাছে তো আসো। না, যাবো না। আমি ওর মা হয়েও জাহিদের কোল থেকে ওকে নিতে পারি না। আমি যতক্ষণ না যেতে বলবো ততক্ষণ কেউ নিতে পারবে না। আমি পারবো। ওকে, তাহলে চেষ্টা করে দেখো। মামুনি, তুমি আমার কাছে আসলে তোমাকে অনেক চকলেট দিব, ফুচকা দিব, আইসক্রিম কিনে দিব। না, আমি যাবো না। আমার চাচু আমাকে কিনে দিবে। তোমাকে ঘুরতে নিয়ে যাব। চাচু নিয়ে যাবে। মারুফাকে তিথি যাই বলে না কেন, তাতে মারুফা বলে চাচু কিনে দেবে আর চাচু নিয়ে যাবে। এক পর্যায়ে তিথি হাঁপিয়ে গেছে। বোন, তুমি যতই চেষ্টা করো না কেন, কোনো কিছুতেই লাভ হবে না। সেটা তো দেখছি। মামুনি, তোমার চাচু আম্মুর কোলে যাও তো। না, আমি তোমার কোলে থাকবো। যাও। নাও এবার তোমার কোলে। এরপর মারুফা তিথির কোলে গেল। বুঝতে পারছি না জাহিদ আমার মেয়ের ওপর কি মায়া করেছে। এবার চলো নিচেকে খাওয়া যাক। এরপর নিচে চলে আসলাম। নিচে আসতে আঙ্কেল বলে উঠলো, জাহিদ তুমি আমাদের জানাওনি কেন? আমরা তো ওর আপন কেউ না, তাই হয়তো জানানোর প্রয়োজন মনে করেনি। না আসলে আন্টি তা নয়, আসলে থাক, আর আসলে করতে হবে না। আর তুমি তো এখনো সুস্থ হওনি, নিজে এলে যে। না আন্টি, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি।
তারপরেও তুমি আরো কিছুদিন বিশ্রাম নাও। আরে না, আমি অনেকটাই সুস্থ। এটাই কি আমাদের বৌমা? ভাইজান। বৌমা, এখানে এসে বসো। জি। তো মারুফা তোমার কাছে কেমন করে গেল? ও তো অপরিচিত, কারো কাছে যায় না। আবু জাহিদ যেতে বলেছে তাই গিয়েছে, তা না হলে কার সাধ্য আছে নেয়ার? বুঝেছেন ভাইজান, আপনার ছেলে আমার পত্নীকে কি জাদু টোনা করেছে আল্লাহ ভালো জানে। ওকে যদি পেয়ে যায় তাহলে আমরা সবাইকে ভুলে যাই। এরপর সবাই মিলে নাস্তা করে নিলাম। আজ আর পুলিশ স্টেশনে যাওয়া হলো না। বিকেলে সবাই চলে গেল। মারুফা যাবে না, তাই সে কি কান্না। পরের দিন সকালবেলা, ম্যাম চলেন এবার যাওয়া যাক। চলো। তিথি এসে বাইকের পিছনে বসলো। কি ফিলিংস, অদ্ভুত অনুভূতি হচ্ছে। উদ্দেশ্য তিথিকে ভার্সিটি নামিয়ে দিয়ে পুলিশ স্টেশনে যাব। ভার্সিটিতে তো চলে এসেছি, এবার নামো। আচ্ছা সাবধানে যাও। তিথি ভিতরে চলে গেল। কিছুতে যেতে হঠাৎ করে পিছন থেকে গুলির আওয়াজ আসতে লাগলো। বাইকের লুকিং গ্লাসে দেখলাম পিছনে 2টা গাড়ি। আমি একটু জোরে বাইক চালাতে লাগলাম। সিনেমার হিরোদের মতো আমি এক হাত দিয়ে গুলি করতে লাগলাম। প্রথম 2টা গুলি মিস হয়ে গেল। 3য় নাম্বার গুলিটা একটা গাড়ির চাকায় লাগলো। গাড়িতে তাল সামলাতে না পেরে খাদে গিয়ে পড়লো। পরের গুলিটা ড্রাইভারের গায়ে গিয়ে লাগলো। গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খেলো। আমি বাইক থেকে নামলাম। ওরা কয়েকজন গাড়ি থেকে নামলো, নেমে আমার উপরে গুলি করতে লাগলো। আমিও পাল্টা গুলি করতে লাগলাম। একসময় সবগুলোকে উপরে পাঠিয়ে দিলাম। কাছে গিয়ে দেখি একজনের প্রাণ এখনো আছে, তাই তাকে জিজ্ঞাসা করলাম, তোদেরকে কে পাঠিয়েছে? বলার আগেই পটল তুলে নিয়েছে। অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বললাম। এরপর কল দিলাম মাসুদকে। হ্যালো মাসুদ। জি স্যার। তুমি 3 নাম্বার মোড়ের পাশে জঙ্গলটা আছে, সেখানে চলে আসো। আপনার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। গুন্ডারা আমায় আক্রমণ করেছিল, কিন্তু কিছু করতে পারেনি। উল্টে আমি তাদের উপরে পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার, আমরা এক্ষুনি আসছি। ওকে। ফোনটা কেটে দিলাম। তখনই ফোন বেজে উঠলো আবার, কিন্তু আমারটা না। কার ফোন বাজছে খুঁজতে লাগলাম। দেখলাম একজনের পকেটে বাজছে। ফোনটা বের করে রিসিভ করে রেকর্ড বাটনে চাপ দিতেই কানে ধরতে ওপাশ থেকে বলল, কিরে ওই এসিবিকে শেষ করতে পারলি? ওদের শেষ করে দিয়েছি, এখন তোর পালা। তুই কে? আমি তোর জম। সবার জম? তুই আমার ছেলেকে মেরেছিস, আবার আমার লোকদেরও মেরেছিস। তোর পরিবারের কাউকে আমি ছাড়বো না। তুই আমার পরিবারের কারো গায়ে হাত দিয়ে দেখ তোর অবস্থা আমি কি করি। আজকের মধ্যে বুঝতে পারবি, অপেক্ষা কর। এরপর ফোনটা কেটে গেল। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। সত্যি সত্যি যদি আমার পরিবারের সবার ক্ষতি করে। ভাইয়াকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? অফিসে কেন? পরে বলছি। এখন তুমি আর আব্বু দুজন মিলে তাড়াতাড়ি বাসায় যাও। ঠিক আছে। ফোন কেটে দিলাম। তখনই মাসুদ চলে এসেছে। অ্যাম্বুলেন্সও চলে এসেছে। স্যার, আমরা চলে এসেছি। তুমি এদিকটা সামলাও, আমি গেলাম। কোথায় স্যার? পরে বলবো। আমি বাইক নিয়ে রওনা দিলাম ভার্সিটিতে। 15 মিনিট পর ভার্সিটি চলে আসলাম। এসে তো অবাক, দেখলাম সব স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মেহেদি, তরিকুল আর সোহেল দৌড়াতে দৌড়াতে আসলো। কিরে, কি হয়েছে? ম্যামকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। হোয়াট? কি বলিস? আমার মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তা কখন ম্যামকে তুলে নিয়ে গেছে? তুই আসার কিছুক্ষণ আগে। কোন দিকে গেছে বলতে পারবি? বাম দিকে গেছে। মাথায় কিছুই ঢুকছে না। ফোনটা বের করে হেডকোয়ার্টারে ফোন দিয়ে তিথির লোকেশন ট্যাগ করতে বললাম। আর দেরি না করে বাইক নিয়ে ছুটলাম। মাসুদকে ফোন দিলাম। জি স্যার, বলুন। তুমি আরও কিছু পুলিশ ফোর্স নিয়ে আমার লোকেশন ফলো করো। আমার ওয়াইফকে এমপি ছেলেরা কিডন্যাপ করেছে। ওকে স্যার, আমরা এক্ষুনি আসছি। বাইক চালাতে লাগলাম। হেডকোয়ার্টার থেকে লোকেশন অনুসরণ করে বাইক চালাচ্ছি। ঘন্টাখানেক পর একটা জঙ্গলের কাছে এলাম। হেডকোয়ার্টার থেকে বলল, স্যার আর ট্যাগ করা যাচ্ছে না। ওকে, আমি বাকিটা দেখছি বলেই কল কেটে দিলাম। জঙ্গলের ভিতরে গেলাম। কিছু দূর যেতেই একটা বাসা দেখলাম। সেখানে কয়েকজন হেঁটে বেড়াচ্ছে। আর সামনে গেলাম না। মাসুদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তারাও চলে আসলো। আমি তাদেরকে দেখে তো অবাক। প্রায় 25 থেকে 30 জন হবে। আমি তো কয়েকজনকে নিয়ে আসতে বলেছিলাম, তাই বলে এতজন? স্যার, এরা সবাই আসতে চাইলো, তাই আর আটকাতে পারেনি কাউকে। তখনই ফোন বেজে উঠলো। দেখি শালা এমপি ফোন করেছে। ফোন রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে শুধু হাসির আওয়াজ আসছে। হ্যালো, আমার স্ত্রী কোনো ক্ষতি করিস না প্লিজ। তোর স্ত্রী তোকে আজকে তোর ছেলেকে নষ্ট করবে, পালে বাজিয়ে দেখা। সাহস থাকলে তোরা এখন কোথায় আছিস ঠিকানাটা বল। খুঁজতে থাক, যতক্ষণ খুঁজে পাবি ততক্ষণ তোর স্ত্রী। ওর কথা শুনে তো আমার সে রাগ উঠে গেছে। ওকে হাতে পেলে যে কি করবো আমি নিজেও জানি না। এখন সময় নষ্ট না করে যা করার এক্ষুনি করতে হবে। বাইরে কয়েকজনকে দেখছো, আগে ওদেরকে শেষ করতে হবে। তোমরা সবার কানে ব্লুটুথ লাগিয়ে নাও। আমি ভেতরে যাব, তোমাদের সব খবরাখবর দেব। তোমরা সে মতো পজিশন নেবে।
ওকে স্যার। তোমরা সবাই 2 দলে ভাগ হয়ে যাও। এবার পজিশন রেডি হও। ওকে স্যার। আর যাদের সাইলেন্সার আছে লাগিয়ে নাও। তারপর বাইরে 5 জন ছিল, ওদেরকে শেষ করে দিলাম। এরপর সবাই মিলে পুরো বাড়িটা ঘিরে ধরলাম। এমপি কিছুই বুঝতে পারেনি যে আমরা তাদের ঘিরে রেখেছি। একটা ছোট জানালা আছে, সেটাতে দেখার চেষ্টা করছি ভিতরে কি হচ্ছে। ভিতরে তাকিয়ে তো আমি পুরাই অবাক। এখানে তো অনেক মেয়ে আছে। একজনকে দেখলাম তিথির কাপড় ধরে টানছে, মাথায় রক্ত উঠে গেল। রাগে দাঁত কটমট কটমট করছে, আর সহ্য হলো না। দরজা লাথি দিয়ে ভিতরে গেলাম। ওদের মধ্যে অনেকে আমার দিকে পিস্তল তাক করলো। তিথি কান্না করে যাচ্ছে, যা আমার কাছে একটু ভালো লাগছে না। এই তোরা থাম থাম, ওর কাছে গিয়ে ওর পিস্তলটা নিয়ে আয়। একজন আমার কাছে থেকে পিস্তল নিয়ে নিল। ও তো আমার শিকার, তোকে উপরে পাঠাইয়ে দেব, কিন্তু তোর সাথে তোর মতো নেতার পা চাটে গেলার মতো গুলি নিয়ে আসেনি। ওর কথা শুনে রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। তোরা তো মাত্র 15 জন, তোদের জন্য আমি একাই যথেষ্ট। ওদের কোনো প্রয়োজন নেই, তাই ওদের সাথে করে নিয়ে আসিনি। বস, এই শালা তো দেখছি এখনো তেজ কমেনি। বুঝতে পারছিস না, এই বয়সে একটু রক্ত গরম হয়ে থাকে। আমারও সেম অবস্থা। বস, ওর যতই রক্ত গরম থাকুক না কেন, সে আমার কাছে কিছুই না। প্লিজ ওকে কিছু করো না, যা করার আমার সাথে করো। তোরা সবাই দেখছিস স্বামীর জন্য কত দরদ। বস, এই মেয়েকে কি করব? তোরা সবাই এই মেয়েকে খুবলে খুবলে খা। এটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওর স্ত্রী রেপ হওয়া। সবাই হাসতে লাগলো। এরপর সবাই তিথির দিকে এগিয়ে যেতে লাগলো। তিথি কান্না করছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চুপ থাকতে পারলাম না। অ্যাটাক বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। নিমিষে সবাই শেষ, শুধু এমপি বেঁচে আছে। এবার তোকে কে বাঁচাবে বল? এমপি কোনো কথা বলছে না, মনে হয় শোকের মধ্যে আছে। আর শখ খাবেই না বা কেন? এত তাড়াতাড়ি এমনটা হবে কেউ বুঝতে পারেনি বেচারা। আমি কি তিথির বাঁধনটা খুলে দিলাম, একে একে বাকি বন্দি মেয়েদেরকে মুক্ত করে দিলাম। তারপর এমপি সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিরে, এখনো কি শোকের মধ্যে আছিস? আমাকে ছেড়ে দে, আমি আর খারাপ কাজ করব না, আমি ভালো হয়ে যাব। কুত্তালেজ কখনো সোজা হয় না, তুই কোনোদিনও ভালো হবি না। তুই আর তোর ছেলে মিলে। কথাটা বলেই কান্না করতে লাগলো। আমি চোখের ইশারায় মাসুদকে বললাম ওর কান্না থামাতে। স্যার, এই ছেলে আর বন্ধুরা মিলে আমার বোনকে রেপ করেছিল, কিন্তু আফসোস পুলিশের লোক হয়েও কিছু করতে পারেনি। কান্না কইরেন না, তোমার বোন মানে আমাদেরও বোন, ওর শাস্তি হবেই। এরপর অনেকেই অভিযোগ দিল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আমি আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। ওকে কে কে মারতে চাও? সবাই হাত তুললো। আমি সবাইকে মারার পারমিশন দিতে দেরি সবাই বৃষ্টির মতো গুলি করতে লাগলো। এরপর সবাই থামলো। তিথি এসে আমাকে জড়িয়ে ধরলো। সব কিছু ঠিকঠাক করে বাসায় ফেললাম। মিডিয়া এসে মেয়েগুলোকে তাদের পিতামাতার কাছে পাঠানোর ব্যবস্থা করলো। আমার সিনিয়র অফিসারদের জবাব দিয়ে ইত্যাদি ইত্যাদি সব শেষ করলাম। এরপর বাসায় এসে কলিং বেল চাপ দিতেই ভাবি দরজা খুলে দিল। দেখি সবাই বসে আছে। কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। কেউ কিছু বললো না। হয়তো আজ আমার উপর দিয়ে এত বড় দখল যাওয়াতে আর কেউ কিছু বলছে না। ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুম চলে আসলো। প্রিয় পাঠক পাঠিকারা, এবার আপনারাও ঘুমান। ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে দুজনে মিলে রুমে গিয়ে একটু গল্প করে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত তো, তাই খুব তাড়াতাড়ি ঘুম চলে আসলো। প্রিয় পাঠক পাঠিকারা, এবার আপনারাও ঘুমান, কারণ গল্পটা এখানেই শেষ। আর পরবর্তী গল্পের জন্য সবাই তৈরি থাকবেন। আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে।